Okay, shall we start? Sure, sir. We have now only 18 participants. আচ্ছা, আপনাদের হোস্ট কে এখন কি রেকর্ড হচ্ছে? শামস ফারাবি, আপনি আমাকে কো-হোস্ট করতে পারেন। আছেন আমাদের সাথে? Is the screen visible? Yes, sir. ওকে, আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট আমরা কমপ্লিট করছি, যেটা 2023 পর্যন্ত সর্বশেষ যে অ্যামেন্ডমেন্টটা আসছে। টুডে উই উইল ডিসকাস অন ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010। বেসিক্যালি আপনার ইন্স্যুরেন্স অ্যাক্টে আমরা অন্যান্য অ্যাক্টের তুলনায়, যেমন কোম্পানিস অ্যাক্ট বলেন বা লিস্টিং, যে লিস্টিং রেগুলেশন মানে সিকিউরিটিস ল, দেন ব্যাংক কোম্পানিস অ্যাক্ট বা ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের চেয়ে ইন্স্যুরেন্স অ্যাক্টে অ্যাকচুয়ালি আপনার মার্ক তোলাটা মানে আনসার দেওয়াটা খুবই ইজি, কারণ একটাও খুব ছোট। আর আপনারা যখন পাস্ট কোশ্চেন আমি দেখাবো অ্যানালাইসিস গুলো, দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন আপনার ছোট ছোট কেস আসছে বা স্ট্রেট কিছু কোশ্চেন আসছে, এবং অনেকগুলো সেশনে দেখবেন রিপিটেড কোশ্চেন আসতেছে। এখানে মানে অ্যাক্টের বাইরে ডিরেক্টিভ আলাদা করে সার্কুলার এগুলো থেকে খুব কমই আসে। ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে যেভাবে দেখছি, বাংলাদেশ ব্যাংক থেকে যে রিসেন্ট বিআরপিডি বলেন, টিএফআইএম বলেন বা ডস থেকে যে সার্কুলার গুলো আসে, সেগুলো থেকে কোশ্চেন আসতো। আর লিস্টিং রেগুলেশনের ক্ষেত্রে সিকিউরিটিস, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে টাইম টু টাইম যে ডিরেক্টিভ গুলো আসতো, সেখান থেকে কোশ্চেন আসে। বাট ইন্স্যুরেন্স অ্যাক্টে আমরা যদি একটা ভালোভাবে পড়ি, আমরা যদি ক্লাসে মনোযোগ দিই এবং বাসায় যদি স্টাডি করি, আশা করি ইন্স্যুরেন্স অ্যাক্টে যে জেনারেলি 10% ওয়েট থাকে, 10%-এর মতো মার্ক, সেটা আমরা ইজিলি নিতে পারবো। তো আপনারা ক্লাসে মনোযোগ দেন। আজকে আমি প্রথমে পাস্ট কোশ্চেন অ্যানালাইসিসটা দেখাই, যে ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকে আমাদের পাস্ট আইসিএবির আগের সেশনগুলোতে কি ধরনের কোশ্চেন আসলো। দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স অ্যাক্ট পাস্ট কোশ্চেন অ্যানালাইসিসটা? জি স্যার। ওকে, আমি আমার ভিডিওটা অফ করলাম। প্রথম হচ্ছে আহ, আপনাদের যদি লাস্ট সেশন, যেটা মানে এপ্রিল 2024-এর ইমিডিয়েট যে সেশন, তো এখানেও অলমোস্ট আমি কিন্তু এখানে ডিফারেন্ট কালার ইউজ করছি। দেখেন, কালার ইউজ করার মূল পারপাসটা হচ্ছে বেসিক্যালি যেগুলো রিপিটেড কোশ্চেন, মানে অনেক সেশনে আসছে, আমরা সেম কালার ইউজ করছি। তো প্রথম এপ্রিল 2024-এ বলা ছিল যে গ্র্যান্টিং লোন টু এনি এমপ্লয়ি, মানে ইন্স্যুরেন্স কোম্পানি বলা আছে যে তার কোনো এমপ্লয়িকে লোন দিতে পারবে কিনা, যেটা আমরা ইন্স্যুরেন্স অ্যাক্টের আমি পাশে লিখে দিছি সেকশন 44 থেকে এই কোশ্চেনটা ছিল। দেন আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে রিপিটেড কোশ্চেন, যেটা অনেকগুলো সেশনে আসে, যে সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালু বলতে কি বুঝি, বা সারেন্ডার ভ্যালু নিয়ে একটা আপনার কাছে মানে ম্যাথমেটিক্যাল একটা কেস দাঁড় করানো হয়, সেখানে আপনাকে সলভ করতে বলা হয়। তো এটা আবার ডিসেম্বর 2023 সেশনও আসছিল, একই সেকশন 88 থেকে। তারপর আরেকটা ডিসেম্বর সেশনে যে কোশ্চেনটা ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং সিগনেটরিজ। তো এটা মূলত ছিল হচ্ছে আপনার, যে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে কি কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তাকে প্রিপেয়ার করতে হয়, তারপর সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কারা অথেন্টিকেশন বা সিগনেচার করবে। তো যেটা আমরা সেকশন 27 যখন পড়বো, তা আশা করি তখন আমরা এই কোশ্চেনটা আনসার করতে পারবো। তা আমি যখন আপনাদেরকে রিলিভেন্ট সেকশনটা পড়বো, আপনারা বাসায়ও সেকশন পড়ে সাথে সাথে আপনারা পাস্ট কোশ্চেনটা প্র্যাকটিস করেন, যাতে করে মোর আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার হয়। তারপর অগস্ট 2023-তে ছিল যে ডিফারেন্স বিটুইন রি ইন্স্যুরেন্স অ্যান্ড ডাবল ইন্স্যুরেন্স। এটা ডিরেক্ট কোশ্চেন, মানে কোনো কেস বা কোনো কিছু নেই, আপনি রি ইন্স্যুরেন্স বলতে কি বুঝেন এবং ডাবল ইন্স্যুরেন্স বলতে কি বুঝেন, দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। তো ডাবল ইন্স্যুরেন্স হচ্ছে, আমি জাস্ট একটু ধারণা দিই আপনাদেরকে। ডাবল ইন্স্যুরেন্স আমি একটা এক্সাম্পল দিলাম, যে আপনার আপনার একটা হাই ভ্যালু একটা গাড়ি আছে স্যার, রেঞ্জ রোভার। আপনি কি করলেন, সেই গাড়িটা
দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, একটা প্রগতি ইন্স্যুরেন্স বলেন বা আরেকটা পায়োনিয়ার বা নিটল, যে কোনো একটা ইন্স্যুরেন্সের সাথে আপনি কি করলেন, মোর সিকিউরিটি ইন্স্যুরের জন্য আপনি ইন্স্যুরেন্স করলেন। তো বলা আছে সেম রিস্ক এন্ড সেম সাবজেক্ট, মানে গাড়িটাই সেম রিস্ক এন্ড সেম সাবজেক্ট যখন একের অধিক ইন্স্যুরারের সাথে ইন্স্যুরেন্স করা হয় সেটাকে আমরা বলবো ডাবল ইন্স্যুরেন্স। আর রি ইন্স্যুরেন্সটা হচ্ছে জেনারেলি ট্রান্সফার অফ দ্য পার্ট অফ দ্য রিস্ক বাই দ্য ইন্স্যুরার। আপনি কি করলেন, পার্সিয়াল অংশ অন্য ইন্স্যুরারের সাথে ট্রান্সফার করলেন, সেটা হলো রি ইন্স্যুরেন্স। তো এটা ছিল আপনার অগস্ট 2023-তে কোয়েশ্চেন। দেন এপ্রিল 2023-এ যে কোয়েশ্চেনটা ছিল সারেন্ডার ভ্যালু, আমরা সেকশন 88 থেকে পাবো। যে সারেন্ডার ভ্যালু বলতে হচ্ছে বেসিক্যালি আপনি যখন কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি নিলেন, একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আপনি রেগুলারলি প্রিমিয়াম দিয়ে গেলেন, বাট এরপরে আপনি ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করতে পারলেন না। তো এরপরে কিছু কন্ডিশন আছে যেটা আমরা সেকশন 88-এ পাবো, সেই কন্ডিশন গুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনি একটা সারেন্ডার ভ্যালু পাবেন। তারপরে বলা ছিল সেকশন 16 থেকে আইডেন্টিফাই ইফেক্টিভ প্রিমিয়াম রেট, কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেখান থেকে এপ্রিল সেশনের কোশ্চেনটা ছিল। আর ডিসেম্বর 2022-এ যে কোশ্চেনটা ছিল সেটা মূলত ইদ্রা ইদ্রা হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। আমরা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিকে যেরকম দেখেছি, তাদের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে টাইম টু টাইম যে সমস্ত ডিরেক্টিভ সার্কুলার বা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়েই কিন্তু তাদেরকে অপারেট করতে হতো। আর ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হয়, ইদ্রা থেকে লাইসেন্স নিয়ে আপনাকে আপনার বিজনেস কন্টিনিউ করতে হবে, এবং ইদ্রার যে টাইম টু টাইম যে সার্কুলার গুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তো ডিসেম্বর 2022-এ যে সার্কুলারটা ছিল, বলা ছিল যেটা হলো জুলাই 2022-এ আসছিল, 31 জুলাই, ইনাবলিং লোন টু সিস্টার কনসার্ন বাই কিপিং লিয়েন দ্য লাইফ ফান্ড। আমি জাস্ট বেসিক কথাটা বলছি, যে আপনি কি করলেন, লোন দেওয়ার জন্য কিপিং লিয়েন, আপনার যে লাইফ ইন্স্যুরেন্সের যে ফান্ডটা আপনি রাখেন সেটাকে আপনি লিয়েন সিকিউরিটি হিসেবে রেখে আপনি লোন দিতে চাচ্ছেন। তো এখানে সার্কুলারটাতে বলা ছিল যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা জেনারেলি যে প্রিমিয়ামটা দেই সেটাকে, মানে আমি যদি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে আমি এটাকে সিকিউরিটি হিসেবে রেখে লোন করলাম, এটা পারা যাবে না। এখানে রেস্ট্রিকশনটা ছিল। আচ্ছা, হোস্ট যে আছেন ফারাবি, আপনি মাঝে মধ্যে সাউন্ড আসলে ওদেরকে মিউট করে দিয়েন, আদারওয়াইজ ক্লাসে ডিস্টার্ব হবে। অথবা আপনি আমাকে কো হোস্ট করে দেন, আমি টাইম টু টাইম যার যার থেকে সাউন্ড আসবে আমি মিউট করে দিব। দেন হচ্ছে অগস্ট 2022-তে যে কোশ্চেনটা ছিল, যে অফার্ড লুক্রেটিভ কমিশন ফর সলিসিটিং ইন্স্যুরেন্স বিজনেস ক্যান অ্যাকসেপ্ট দ্য অফার। এটা হচ্ছে আমাদের সেকশন 58-এ বলা ছিল যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি কমিশন বা মানে অনেক সময় এক্সপেন্স বা রিমুনারেশন ফর্মে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, এর বাইরে আপনি কি করতে পারবেন না, কোনো মানে বিজনেস প্রকিউর করার জন্য, সলিসিট করার জন্য বা নতুন কোনো বিজনেস অ্যাট্রাক্ট রিটেন করার জন্য আপনি কমিশন এর বেশি দিতে পারবেন না। তো এটা রিপিটেড পরপর অগস্ট 2022 এবং ডিসেম্বর 2021-এ সেম সেকশন 58 যখন পড়বো 58 থেকে আমরা এটা আনসার করতে পারবো। তারপর 2021-এর এপ্রিল সেশনে সেম সারেন্ডার ভ্যালু ইফেক্টিভ প্রিমিয়াম রেট নিয়ে ডিসেম্বর 2020-এ যেটা ছিল আমাদের সেকশন 29 থেকে আসছিল, যে আপনি আপনার স্ট্যাটিউটরি অডিটরকে স্পেশাল কোনো অডিট কাজে এঙ্গেজ করতে পারবেন কিনা, দেন হু অ্যাপয়েন্ট এবং তার ফিটা কে ডিটারমাইন করবে। তারপর ডিসেম্বর 19 সেশনে ছিল যেটা সেকশন 49 থেকে আসছিল, যে পাওয়ার অফ দা ইটরা টু ইন্সপেক্ট এন্ড আস্ক ফর ইনফরমেশন, তারপর প্রিমিয়াম ডিটারমিনেশন এবং কালেকশন নিয়ে, যেটা সেকশন 17 এবং 18-এ আছে। তারপর জুন 2019 সেশনে ছিল সারেন্ডার ভ্যালু নিয়ে, ইন্টারেস্ট বেনিফিট পেমেন্ট নিয়ে। ডিসেম্বর 18-এ অ্যাসাইনমেন্ট এবং নমিনেশন নিয়ে, যেটা আমাদের সেকশন 56 এবং 57 থেকে আসছিল। জুন 2017-তে ডাবল ইন্স্যুরেন্স নিয়ে, তার আগের সেশনে ছিল সলভেন্সি মার্জিন। এটা হলো আমরা সেকশন 43 যখন পড়বো তখন দেখতে পাবো যে সলভেন্সি মার্জিন হচ্ছে জেনারেলি ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে যেরকম একটা স্ট্যাটুটরি একটা রিজার্ভ ফান্ড মেনটেন করতে হয়, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা সলভেন্সি মার্জিন তাকে মেনটেন করতে হয়। সেকশন 43-তে আমরা ডিটেল দেখতে পাবো। দেন হচ্ছে জুন 2016-এ ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিবেট ছাড় দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে লোন দেওয়ার ক্ষেত্রে, যেটা সেকশন 44 থেকে আসছে। তারপরে ডিসেম্বর 15-এ সারেন্ডার ভ্যালু এবং সারেন্ডার ভ্যালু নিয়ে একটা ম্যাথমেটিক্স আসছিল।
জুন 15-এ ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিপিটেড কোশ্চেন, ডিসেম্বর 14-তেও আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট রিনিউয়ালের ক্ষেত্রে বা অডিটর স্পেশাল কোনো অডিট করতে পারবে কিনা এট এ টাইম ডিফারেন্সটা। তারপরে তার আগের সেশনে ছিল অ্যাসাইনমেন্ট এবং নমিনেশন। তারপরে দেখেন অনেকগুলো কোশ্চেনই কিন্তু প্রায় রিপিটেড আসতেছে। তো আমরা একটা যেহেতু খুব ছোট, আর পাশাপাশি যদি আমরা ওকে পাশাপাশি যদি আমরা কি করতে পারি, মানে অ্যাক্টের সেকশন গুলো পাশাপাশি যদি আমরা পাস্ট কোশ্চেন গুলো প্র্যাকটিস করি ক্লাসের পরে, আমরা ক্লাসেও কিছু দেখাবো। তো আশা করি এখান থেকে আপনারা যে মিনিমাম যে 10% জেনারেলি থাকে এটা আপনারা ইজিলি আনসার করতে পারবেন। ওকে, লেটস মুভ টু ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010। তাহলে এখানে বলা আছে যে ইন্স্যুরেন্স, প্রথম আমরা সেকশন 2, দুইটা হচ্ছে মূলত মানে সবগুলো ডেফিনেশন নিয়ে আমি জাস্ট যে ডেফিনেশন গুলো লাগবে আমাদের, যেমন সেকশন 2 এর সাবসেকশন 28-এ ইন্স্যুরেন্সের ডেফিনেশনটা দেওয়া আছে। ইন্স্যুরেন্স বলতে আমরা কি বুঝবো? তো ইন্স্যুরেন্স মিনস দ্য পলিসি অ্যান্ড কন্ট্রাক্ট। প্রথম বলছি কি এটা পলিসি, একটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট বিটুইন, তার মধ্যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি যেটাকে আমরা বলি ইন্স্যুরার এবং যার ইন্স্যুরেন্স করা হয় ইনস্যুড। তাহলে প্রথম হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট বিটুইন ইন্স্যুরার অ্যান্ড ইনস্যুড। দেন বলছে অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট, কখন করবে? অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসিডেন্ট মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট। তাহলে আমি আলাদা আলাদা করে পড়ার কারণ হচ্ছে আপনাদের এখানে কয়টা কথা বলছি। প্রথম বলছে হচ্ছে ইন্স্যুরেন্স মিনস দ্য পলিসি অ্যান্ড কন্ট্রাক্ট অর দ্য বিজনেস অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম। থার্ড পয়েন্ট বলছি এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট। নাম্বার 4 অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসিডেন্ট। নাম্বার 5 মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট। তাহলে আপনারা এই 5টা পয়েন্ট মনে রাখলেই আমরা ইন্স্যুরেন্সের যে ডেফিনেশনটা সেকশন 20 সাবসেকশন 28-এ দেওয়া আছে আমরা বলতে পারবো যে, প্রথম বলছে হচ্ছে ইন্স্যুরেন্স একটা কন্ট্রাক্ট বিটুইন ইন্স্যুরার এন্ড ইনস্যুরড। সেকেন্ড হচ্ছে অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট, কখন করবে? অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসাইডেন্ট। আপনার ইন্স্যুরেন্সে কন্ট্রাক্টে যে সাবজেক্ট ম্যাটার গুলো আছে বলা হচ্ছে কোনো ইনসাইডেন্ট যেটা অকারেন্স হলো, দেন হচ্ছে আপনি কন্ট্রাক্টের শেষটা মেনশন করা থাকতে হবে। দেন হচ্ছে ইন্স্যুরার। ইন্স্যুরার হচ্ছে 25-এ বলা আছে যে ইন্স্যুরার মিনস এনি ইন্ডিভিজুয়াল অর কর্পোরেট বডি অফ ইন্ডিভিজুয়ালস ক্যারিজ অন ইন্স্যুরেন্স বিজনেস ইন বাংলাদেশ। তাহলে ইন্স্যুরার বলতে বোঝাবো যে ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করে। দেন হচ্ছে 26 সাবসেকশনে বলছে পলিসি হোল্ডার বা ইনস্যুড। ইনস্যুড বলতে আমরা কি বুঝবো? Insured or policyholder means a person to whom a policy is insured. যার অনুকূলে আপনি পলিসি বা ইন্স্যুরেন্স করতেছেন তাকে বলবো আমরা ইনস্যুড। ইন্স্যুরেন্স বিজনেস হতে পারে আইদার লাইফ ইন্স্যুরেন্স অথবা নন লাইফ ইন্স্যুরেন্স। যে বেসিক যে ক্লাসিফিকেশনটা আমাকে সেকশন 5-এ বলছে, ফর দ্য পারপাস অফ দিস অ্যাক্ট there shall be two classes of insurance business to be called life insurance and non-life insurance business. তাহলে বাই টার্ম অনুযায়ী আমরা বলছি কি লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স মিনস বলছে আন্ডার দিস সেকশন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস শ্যাল মিন দ্য কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স আপন হিউম্যান লাইফ। তাহলে হিউম্যান লাইফের উপরে যে ইন্স্যুরেন্স সেটাকে আমরা বলবো লাইফ ইন্স্যুরেন্স। তাহলে নন লাইফ ইন্স্যুরেন্স কোনগুলো? নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস মিনস অল আদার ক্লাসেস অফ ইন্স্যুরেন্স এক্সেপ্ট ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আপন হিউম্যান লাইফ। তাহলে সেগুলো কি হতে পারে? আপনার হতে পারে নন লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে হতে পারে ফায়ার ইন্স্যুরেন্স। আমরা রিসেন্টলি দেখি যে খুব মানে ফায়ার খুব অকারেন্স রেগুলারলি হচ্ছে। তা আপনি যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার ফ্যাক্টরি বা অফিসটা যদি আপনি ফায়ার ইন্স্যুরেন্স করে রাখেন, তাহলে কি ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যে অকারেন্স এর উপর বিশেষ করে সে আপনাকে কম্পেনসেট বা ক্ষতিপূরণ করবে। দেন হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। এই দুটো হচ্ছে বেসিক। এর বাইরে কিছু আপনার আদার ইন্স্যুরেন্স আছে, যেমন আপনি কি করলেন আপনার অফিসে আপনার যে ক্যাশ যেটা আপনি মেনটেন করেন, ক্যাশ ইন মানে অফিস বলতে যেটাকে আমরা ক্যাশ ইন সেফ বলি, তো তার জন্য আপনি কি করতে পারেন? একটা ক্যাশ ইন সেফ ইন্স্যুরেন্স করতে পারেন।
তা আপনার বল্টে দেখা গেল কোনো একটা থ্যাফট বা কোনো অকারেন্স ঘটলো, যেটার কারণে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে। দেন আরেকটা হচ্ছে ক্যাশ ইন ট্রানজিট। ক্যাশ ইন ট্রানজিটটা কি? ক্যাশ ইন ট্রানজিটটা হচ্ছে আমরা দেখা গেল যে আমাদের অনেক সময় কি করতে হয়, আমাদেরকে ক্যাশ ক্যারি করতে হয়, ব্যাংকে অনেক সময় ক্যাশ উইথড্র বা ক্যাশ ডিপোজিট করতে হয়। তা আপনি আপনার কোনো একজন অফিস অ্যাসিস্ট্যান্টকে আপনি কি করলেন, আপনার ব্যাংকে আপনি সে টাকা মানি উইথড্রয়ালের জন্য আপনি পাঠালেন। তা আপনার অফিস থেকে ব্যাংকের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে যদি কোনো ইনসাইডেন্স হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিবে আন্ডার ক্যাশ ইন ট্রানজিট পলিসি। ওকে, এই হলো জেনারেলি আমরা যে ইন্স্যুরেন্সের যে প্র্যাকটিস গুলো দেখে থাকি। তা আপনারা যদি ইন্স্যুরেন্সের যে রেগুলেটর ইডরা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, আমি আপনাদেরকে ইডরার ওয়েবসাইটটা একটু দেখাই। তো ইডরার রেকর্ড অনুযায়ী বেসিক্যালি এখন প্রেজেন্টলি হচ্ছে আমাদের 36, মানে 36টা আছে লাইফ ইন্স্যুরেন্স, এবং নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস আছে 46, 46টা। আপনারা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকের মতো এখানেও আপনারা ইন্টার ওয়েবসাইট দেখবেন, যাতে করে আমরা ফার্দার যদি কোনো ডিরেক্টিভ আসে আমাদের পরবর্তী সেশনেও আমরা যাতে এখান থেকে আনসার করতে পারি। ওকে, ইজ ইট ভিজিবল? ইয়েস স্যার। ওকে, ইন্টার এখানে আমরা যে একটা পড়ছি, আপনারা এই আইনের ভিতরে ওই একটা পাবেন, ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট 2010 বা পরবর্তী ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট যেটা 2019 আসছিল, একটা এখানে পাবেন। দেন হচ্ছে আপনার এই টোটাল লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্সের যে লিস্ট, এখানে বলা আছে যে টোটাল আমার যারা লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করে, টোটাল আমি বলছি কি 36টা ইডজার রেকর্ড, মানে ইডজার আন্ডারে রেজিস্টার টোটাল 36টা অডিট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে। আর নন লাইফ আছে হচ্ছে 46, 46টা, যারা নন লাইফ ইন্স্যুরেন্স আদার যে বিজনেস গুলো সেগুলো ক্যারি করে 46। ঠিক আছে, এর বাইরে আপনারা ইডরাতে যে ডিরেক্টিভ গুলো পাবেন সেগুলো হচ্ছে আপনাদের সার্কুলার গেলে পাবেন বা হোম পেজও পাবেন। তো এখানে টাইম টু টাইম যে সার্কুলার গুলো ইডরা ইস্যু করে সেগুলো আসে। তা আমাদের ক্লাসে জেনারেলি আপনাদের যতটুকু লাগবে আমি আপনাদের ক্লাসে আমি সিনপসিস দিয়ে দিব বা পড়াবো। এর বাইরে আপনারা রিসেন্টলি বা যদি কোনো আসে সেগুলো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জেনারেলি আসলে স্ট্রেট কোশ্চেন, মানে আমরা যে অ্যাক্ট পড়বো, অ্যাক্ট থেকে সাধারণত কোশ্চেন আসে। আর আমরা তো পাস্ট কোশ্চেন অ্যানালাইসিস আপনাকে দেখিয়েছি, সেখানেও দেখলেন যে আমরা জেনারেলি আমাদের ছোট ছোট কেস আসে বা স্টেট কোশ্চেন আসে। জি কামরুল তুহিন বলেন। স্যার, যেহেতু এটা একজন কোম্পানি আর একজন, দুই কোম্পানি হতে পারে, দুইজনের ভিতরে একটা কন্ট্রাক্ট, এটা কি যে কোনো বিষয়ই হতে পারে নাকি জিনিসগুলা বাউন্ডারি দেওয়া আছে যে এর বাইরে কোনো কিছু আসতে পারবে না, এরকম কিছু আছে কি? ওকে, আমি এই জন্য বলছি কি মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট। আপনি তাকে ইন্স্যুরেন্স করলেন, আপনি আপনি যে প্রিমিয়ামটা দিবেন এটা কিন্তু সে আপনার হচ্ছে ফ্যাক্টরি ইন্স্যুরেন্স করলো। তো ফ্যাক্টরির ভিতরে আপনার ইন্স্যুরেন্সের ভিতরে লাস্ট পেজে কিন্তু একটা জিনিস থাকে যে আপনার কি কি জিনিস এই কন্ট্রাক্টের আওতাভুক্ত। ঠিক আছে, তারপরে সে আপনি কি করলেন, আপনার অফিসের যে মেশিনারিজ যে ফিক্সড অ্যাসেট গুলো আছে, ফিক্সড অ্যাসেটের লিস্ট কিন্তু আপনাকে এই যে মেনশন ইন দ্য কন্ট্রাক্ট সেখানে রাখতে হবে। বা আপনার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, আপনি পাওয়ার প্ল্যান্টের কি কি মেশিনারি স্ক্র্যাপ, মানে আপনার হচ্ছে ওই যে মেইন যে ইঞ্জিনটা, বা আপনাকে কিন্তু কন্ট্রাক্টে বলে দিতে হবে যে এই জিনিসগুলা, ওগুলোর যদি কোনো ক্ষতি হয়, মানে আপনার টার্মস এন্ড কন্ডিশনস এর মধ্যে, তাহলে ইন্স্যুরেন্স জেনারেলি কি হয়, আপনার যদি কোনো ফায়ার বা অকারেন্স হয়, তো জেনারেলি ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম হচ্ছে আপনার সেটা ওরা একজন ইডজার যে ইনলিস্টেড সার্ভেয়ার আছে তাদের দিয়ে তারা, মানে তারা দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে কতটুকু ক্ষতি হয়েছে, আর এই যে কন্ট্রাক্ট মানে যতটুকু আমার যে সাবজেক্ট ম্যাটার তার মধ্যে ক্ষতি হয়েছে কিনা। তো এগুলো দেখে তারা ইন্ডিপেন্ডেন্ট একটা রিপোর্ট দেয়, সেটার উপর বেসিস করে আসলে আপনার এই যে ক্ষতিপূরণটা সেটা ডিটারমাইন হয়। আমি স্যার, মানে ফায়ার অথবা এই যে প্রচলিত যে জিনিসগুলো ইন্স্যুরেন্স আছে এর বাইরে একটু বলতে চাচ্ছি স্যার। যেমন আমার একটা মুরগির খামার আছে,
হুম। আমি যদি চাই যে আমার মুরগির খামার 1-2 বছর পর পর হঠাৎ করে সবগুলা মুরগি মারা যায়, আমার অনেক ক্ষতি হয়, তো হুম। আমি কি এটা ইন্স্যুরেন্স করতে পারবো? মানে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারবো যে যদি হঠাৎ করে মরে যায় তুমি আমার ক্ষতি দিবা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারটা এটা ডিপেন্ড করবে আসলে আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি যে নেগোসিয়েশনে গেলেন, ওরা তো আসলে ওদের একটা হচ্ছে অ্যাকচুয়ারি আছে, বা তারা কি করে আপনার যে মুরগির এই যে যে প্রিমিয়ামটা ডিটারমাইন করবে, হুম। ডিপেন্ড করবে কি বলবো, তাই সে কিন্তু তার রিস্কটা দেখি যে আমার সে আপনার 100, আপনি প্রথম পোল্ট্রিতে আপনি কি করলেন 100 নাম্বার অফ কোয়ান্টিটি মুরগি হচ্ছে 100, 100 আপনি 100 জনের জন্য আবেদন করলেন। তা আপনার এই যে মেনশন বেসিক কিন্তু এই কথাটাই মেনশন ইন দ্য কন্ট্রাক্ট, আপনার ওই কন্ট্রাক্টে দুই আপনার এবং ইন্স্যুরারের মধ্যে, মানে ইন্স্যুরার আমরা প্রথম বলছি কন্ট্রাক্ট না এটা, ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরার এবং ইন্স্যুরের মধ্যে, তা আপনি এই যে কন্ট্রাক্টে থাকলে কতটুকু আপনার রিস্ক সে কাভার করবে, তার উপর বিশেষ করে আপনাকে কি করবে সে ক্ষতিপূরণটা দিবে। ঠিক আছে, আপনার সবকিছু কিন্তু অ্যাজ পার কন্ট্রাক্ট, এই অনুযায়ী আপনার কি হবে অন্ত টেকিং প্রিমিয়াম আপনার থেকে প্রিমিয়াম নিবে এনিবডি কে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে প্রমিস করবে টু মেক পেমেন্ট, মানে আপনাকে ক্ষতিপূরণ দিবে কখন দিবে, অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসিডেন্ট। আপনার যদি অকারেন্সটা যেমন ওরা মারা গেল তাহলে একটা ইনসিডেন্ট হলো, আপনার সেটা কন্ট্রাক্টে বলা ছিল, তারপরে আপনার ওই কন্ট্রাক্টের উপর বেসিস করে আপনার প্রিমিয়াম ডিটারমাইন হলো, এবং ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলছে প্রমিসেস টু মেক পেমেন্ট। ওরা যদি ডিটেল সার্ভে সবকিছুর মাধ্যমে যদি তারা আলটিমেটলি ক্ষতিপূরণের জন্য এলিজিবল হয়, তাহলে তারা সেই ক্ষতিপূরণটা প্রোভাইড করবে। আচ্ছা, আমরা ওকে, থ্যাংক ইউ স্যার। এখন হচ্ছে আমরা ইন্স্যুরেন্স কত ধরনের হতে পারে সেটা দেখলাম, দেন আমরা দেখি হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানি। সেকশন 8 যেটা বলা আছে যে নো পারসন শ্যাল উইদাউট অবটেইনিং এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম দ্য অথরিটি, অথরিটি বলতে ইদ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি। আমরা এখানে অথরিটি টার্মটা অনেকবার পাবো, যতবারই আপনারা অথরিটি পাবেন বলবেন যে মানে ইন্স্যুরেন্স কোম্পানি যে রেগুলেটর ইদ্রা, তাহলে ইদ্রা থেকে ইস্যুকৃত লাইসেন্স ছাড়া কেউ কি করতে পারবে না, ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করতে পারবে না। আমরা এখানে ইদ্রার ওয়েবসাইটে যাদেরকে নাম দেখছি তারা অবশ্যই ইদ্রার থেকে লাইসেন্স নিয়ে ইদ্রার ইনলিস্টেড ফার্ম, মানে ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে তারা বিজনেস ক্যারি করতেছে। প্রোভাইডেড দ্যাট, আমরা ইন্স্যুরেন্স যে একটা পড়তেছি এটা 2010 বলছে যে যারা ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট 1973 অনুযায়ী বলা আছে জীবন বীমা এবং সাধারণ বীমা, এই দুটা কর্পোরেশন কি গভর্নমেন্ট যে দুটা ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট 1973 অনুযায়ী তারা ইস্টাবলিশড, সো তাদেরকে বলছে শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন রেজিস্টার্ড ফর ক্যারিং অন ইন্স্যুরেন্স বিজনেস। তারা নতুন করে এই ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 আসার পরে তাদেরকে আবার নতুন করে লাইসেন্স নিতে হবে না, তাদেরকে ডিমড টু বি রেজিস্টার্ড হিসেবে মনে করা হয়। দেন সেকেন্ড পয়েন্ট যেটা বলছে এনি পার্সন উইলিং টু ক্যারি অন এনি লাইফ ও নন লাইফ ইন্স্যুরেন্স, 2 এবং 3 একই যে আমরা যারা কি অলরেডি রেজিস্টার্ড 1938 এর ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী আমরা রেজিস্টার্ড, আমাদের যদি ডিজায়ার্স টু কন্টিনিউ, আপনি ইন্স্যুরেন্স বিজনেস যদি কন্টিনিউ করতে চান আপনাকে উইদিন 6 মান্থের ভিতরে আমাকে কি করতে হবে, শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই টু ইডরা, আপনাকে ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 এর আন্ডারে আপনাকে কি করতে হবে, আপনি যদি নতুন ভাবে ইন্স্যুরেন্স বিজনেসটা ডিজায়ার করেন কন্টিনিউ করার জন্য, তাহলে আপনাকে নতুন ভাবে অ্যাপ্লাই করতে হবে বাই পেইং প্রেসক্রাইবড ফিস, যেটা আপনাকে এটা ডিটারমাইন করে দিবে। আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে বলছে যে আপনি যদি হয় দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এ কোম্পানি, আপনি যদি কোম্পানি হয়ে থাকেন আপনাকে আরজিএসসি সার্টিফাইড মেমোরান্ডাম এবং আর্টিকেলস এর কপি দিতে হবে। আপনার বোর্ডে যে সমস্ত ডাইরেক্টর আছেন তাদের নেম, অ্যাড্রেস, অকুপেশন এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন 3 সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। দেন বলছে হয় দ্য অ্যাপ্লিকেন্ট ইজ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, যদি কোনো ইন্স্যুরেন্স যারা এক্সিস্টিং অলরেডি 1938 অনুযায়ী যারা রেজিস্টার্ড বলছে তাদের ক্ষেত্রে তাদের ফুল অ্যাড্রেস অফিস, প্রিন্সিপাল অফিস, তাদের যে প্রিন্সিপাল অফিস আছে তার অ্যাড্রেস এবং তাদের বোর্ডে যে সমস্ত ডাইরেক্টর আছেন তাদের নেম, অ্যাড্রেস, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং কারেসপন্ডেন্স সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। দেন আদার কোঅপারেটিভ সোসাইটি হলে কি হবে, বা প্রিন্সিপাল অফিস যেটা বাংলাদেশের বাইরে হলে সেক্ষেত্রে কি হবে, আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের সাথে একটা ডিক্লারেশন দিতে হবে, যেটা আমরা লিস্টিং রেগুলেশন সময় দেখেছি যে
আপনার এই যে অ্যাপ্লিকেশন এবং তার সাথে আপনি যে স্টেটমেন্ট গুলো আপনি প্রোভাইড করলেন সেগুলো আপনাকে আন্ডারটেকিং দিতে হবে যে সেগুলো ট্রু এবং অ্যাকিউরেট। নাম্বার 6 এ বলছে এভরি অ্যাপ্লিকেশন আন্ডার দিস সেকশন shall be certified by a declaration signed by the person making the application that the statements accompanying with the application are true and accurate. দেন আসেন আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখলাম, এবার বলছি ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনি সেকশন 8 অনুযায়ী কি করলেন, আরজেস আপনি ডকুমেন্ট বিভিন্ন কোম্পানি আপনি সাবমিট করলেন, দেন আমরা কি আরজেস ইডরা কি করবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবে। 9 under বলছে on receipt of an application for registration under section 8 the authority may issue the insurer a registration certificate। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করার সময় ইডরা কি কি বিষয় দেখবে, the applicant is incorporated or registered in Bangladesh or outside Bangladesh under the law of Bangladesh or of any country। তাই বলছে যে অ্যাপ্লিকেন্টকে কি হতে হবে, অবশ্যই বাংলাদেশের বা যে কোনো দেশের ল আইন অনুযায়ী তাকে ইনকর্পোরেটেড বা রেজিস্টার্ড হতে হবে। সে যদি বাংলাদেশ ইনকর্পোরেটর মানে শুধুমাত্র যে বাংলাদেশের ল তা হতে পারে মানে বাইরে বলছে অবশ্যই কি আইন অনুযায়ী তাকে ইনকর্পোরেটেড বা রেজিস্টার্ড হতে হবে ইন বাংলাদেশ আর আউটসাইড বাংলাদেশ। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট ইন রিলেশন টু মিনিমাম পেইড আপ ক্যাপিটাল। আমরা যখন সেকশন 21 পড়বো এবং ইন্স্যুরেন্স অ্যাক্টের যে শিডিউল 1 আছে আপনারা লিখে রাখতে পারেন, শিডিউল 1 এ আপনার এই যে পেইড আপ ক্যাপিটাল বা স্ট্যাটুটরি ডিপোজিট এগুলো সম্পর্কে ডিটেইলি মেনশন করা আছে। সেকশন 21 অনুযায়ী আপনার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 30 crore 30 কোটি টাকা এবং নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে 40 crore 40 কোটি টাকা। আর স্ট্যাটুটরি ডিপোজিট হচ্ছে আমার ফর লাইফ ইন্স্যুরেন্স যেটা সেকশন 23 এবং শিডিউল 1 এ বলা আছে, ফর লাইফ ইন্স্যুরেন্স 1.5 crore দ্যাট মিনস 1 কোটি 50 লাখ, আর ফর নন লাইফ ইন্স্যুরেন্স 2.5 crore 2.5 কোটি টাকা। তাহলে বলছে যে দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট তাকে অ্যাক্ট অনুযায়ী যে মিনিমাম পেড আপ ক্যাপিটাল এবং স্ট্যাটুটরি রিজার্ভ প্রয়োজন সেটা মেনটেন করতে হবে, তার জেনারেল ম্যানেজমেন্ট ইজ গুড এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন সাউন্ড হতে হবে, তাকে অবশ্যই রি ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট তাকে কমপ্লাই করতে হবে। আমরা জেনারেলি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তার যে হোল যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে সে লিমিটেড লাইবিলিটি সে রিটেন করবে এবং ট্রান্সফার দ্য এডিশনাল ইনস্যুরড মানে রিস্ক টু অ্যানাদার ইন্স্যুরেন্স। জেনারেলি হচ্ছে আপনাকে 50% কি করতে হয়, সাধারণ বীমার সাথে রি ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, তাকে অবশ্যই সেই রি ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট সেগুলো অ্যাভেলেবেল রাখতে হবে। তার এডিকুয়েট আর্নিং প্রসপেক্ট থাকবে যাতে সে তার লাইবিলিটিস গুলো মিট আপ করতে পারে। তাকে অবশ্যই অ্যাকচুয়ারি অ্যান্ড আদার কোয়ালিফাইড পারসন তাকে কি করতে হবে, অ্যাভেলেবেল রাখতে হবে টু ক্যারি অন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস। তাহলে আমরা এখানে নাম্বার সেকশন 9 কি পেলাম, আমরা যখন সেকশন 8 অনুযায়ী যে অ্যাপ্লিকেশনটা ইদ্রার কাছে সাবমিট করা হয় ইদ্রা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সময় ইস্যু করার সময় এই বিষয়গুলো দেখবে যে সে কোনো আইন দ্বারা ইনকর্পোরেটেড কিনা, তার জন্য যে মিনিমাম পেড আপ ক্যাপিটাল এবং স্ট্যাটুটরি ডিপোজিট আছে সেগুলো সে মেনটেন করতেছে কিনা, তার ম্যানেজমেন্টের অবস্থা কেমন, ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা সাউন্ড কিনা, তার রি ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট সে রাখছে কিনা, এডিকুয়েট আর্নিং প্রসপেক্ট আছে কিনা যাতে করে সে তার লাইবিলিটিস গুলো মিট আপ করতে পারে এবং তার বিজনেস ক্যারি করার জন্য অ্যাকচুয়ারি বা কোয়ালিফাইড এমপ্লয় আছে কিনা। দুই যেটা বলছে where the authority finds the application of an applicant not appropriate it shall refuse the application। যখন আপনি এদের কাছে অ্যাপ্লিকেশন এবং যে ডকুমেন্ট ট্রান্সমেন্ট সাপোর্টিং হিসেবে আপনি সাবমিট করলেন সেগুলো যদি এদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় তাহলে সে কি বলছে, ইট shall refuse the application in such time and manner রিজনেবল অপরচুনিটি দিয়ে such decision shall be intimated নোটিফাই করবে টু দ্য অ্যাপ্লিক্যান্ট ইন রাইটিং মেনশনিং অ্যাপ্রোপ্রিয়েট গ্রাউন্ড, কোন গ্রাউন্ডে তার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা গেল না। বলছে যে আপনার যা অবশ্যই কি করবে আপনাকে নোটিফাই করবে যে ফর দ্য রিজনসটা নোটিফাই করে আপনার অ্যাপ্লিকেশনটা যদি সে অ্যাপ্রোপ্রিয়েট মনে না করে তাহলে সে রিফিউজ করতে পারে এবং আপনাকে একটা রিজনেবল অপরচুনিটি দিবে
প্লাস অফ বিং হিয়ার্ড আপনাকে যদি এডিশনাল কোনো ডকুমেন্ট আপনার কাছে চাই সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। সেই গ্রাউন্ডে আপনাকে কি করতে হবে, ফার্দার আবার অ্যাপ্লাই করার জন্য ডিরেকশন দিতে পারে। A person aggrieved by the refusal of application of for certificate may apply to the authority within 30 days. বলছে যে যদি কেউ ইড্রার এই ডিসিশনের কারণে অ্যাগ্রাইভ ক্ষতিগ্রস্ত হয়, সে কি করতে পারবে, ইড্রাকে তার ডিসিশনটা রিভিউ করার জন্য সে উইদিন 30 ডেজ এর মধ্যে সে আবার অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 4 বলছে দ্য অথরিটি শ্যাল রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন, যদি আপনি ইড্রা প্রেসক্রাইব ফিও পরিশোধ না করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই হলো আমাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করার সময় ইদরা কি কি বিষয় দেখবে এবং তার সাবসিকুয়েন্ট যে আদার ক্লজ গুলো যেগুলো আমাদের সেকশন 9-এ বলা আছে। দেন আমরা আসি সেকশন 10, উইথহোল্ডিং অর ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন। কারো কি কোনো কোশ্চেন আছে? সেকশন 8 এবং 9 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা তাহলে সেকশন 10 দেখি, উইথহোল্ডিং অর ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন। এখানে বলছে দ্য অথরিটি মে উইথহোল্ড অর ক্যান্সেল দ্য রেজিস্ট্রেশন অফ ইনস্যুরার, মানে একটা বলা আছে ভ্যালিড লাইসেন্স থাকা সত্ত্বেও একটা ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স মানে কি কি কারণে উইথহোল্ড বা ক্যান্সেল হয়ে যেতে পারে। If the insurer fails to comply with the provisions of section 23 and 119 as to deposits. এখানে দুইটা সেকশনের মধ্যে এখানে মূলত হচ্ছে ডিপোজিটের যে রিকোয়ারমেন্ট গুলো আপনাকে যেটা মেনটেন করতে যা বলবে সেটা যদি আপনি মেনটেন করতে ফেলিওর হন। 23-র ক্ষেত্রে হচ্ছে কোম্পানির ক্ষেত্রে যেটা আমরা স্ট্যাটিউটরি ডিপোজিট দেখলাম 1.5 কোটি 2.5 কোটির, আর 119 হচ্ছে যে সমস্ত কোঅপারেটিভ সোসাইটি যারা বাংলাদেশে অপারেট করে, বলছে তাদের যে ডিপোজিটের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা যদি সে কমপ্লাই করতে ফেলিওর হয় তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। does not commence business within 1 year of this register, রেজিস্ট্রেশন হওয়ার 1 মাসের মধ্যে সে যদি তার বিজনেস কমেন্স শুরু করতে না পারে। প্রপোজেস টু মেক বলা আছে এখানে তার বিজনেস যদি কি ওয়াইন্ডিং আপ হয়ে যায় বা হ্যাজ গন ইনটু লিকুইডেশন অথবা কোর্ট কর্তৃক সে যদি অ্যাডজুডিকেটেড ইনসলভেন্ট দেউলে হিসেবে ডিক্লেয়ার হলো বা অ্যামালগামেটেড হয়ে গেল, তাহলে ইন দ্য সার্কামস্টেন্সেস আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। is carrying on its business in a manner detrimental to the interest of the policy holder, তাহলে ইন্স্যুরেন্স ও ইনস্যুরার তার বিজনেস সে এমন ভাবে ক্যারি করতেছে যেটা তার ডিপোজিটরের পলিসি হোল্ডারের ইন্টারেস্টের জন্য হার্মফুল বা ডেট্রিমেন্টাল বা ওভারঅল ইন্টারেস্টের জন্য হার্মফুল, তাহলে লাইসেন্স ক্যান্সেল হতে পারে। ইজ আনএবল টু মিট, সে তার অব্লিগেশন গুলো মিট আপ করতে আনএবল। ফেলস টু মেইনটেইন দ্য সলভেন্সি মার্জিন, যেটা আমরা বলছিলাম যে আমরা যখন সেকশন 43 অনুযায়ী তাকে যে রিজার্ভ ফান্ড যে সলভেন্সি মার্জিন যেটা মেনটেন করতে বলবে সেটা যদি সে মেনটেন করতে ফেলিওর হয়, দেন হচ্ছে কন্ট্রাভেন্স এনি প্রভিশন অফ দিস অ্যাক্ট অর এনি রুল, বলা আছে এই অ্যাক্টের যে প্রভিশন যে রুল গুলা বা ইদরা টাইম টু টাইম যে ডিরেকশন গুলো দিবে সেগুলো যদি সে কন্ট্রাভেন্ট করে ভায়োলেট করে তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাজ ফাউন্ড ইনভলভড ইন এনি ইমোরাল অ্যাক্টিভিটি অর ম্যাল প্র্যাকটিস, সে যদি কোনো ইমোরাল বা ম্যাল প্র্যাকটিসের সাথে জড়িত থাকে। আর এই আইতে যেটা পয়েন্ট বলা আছে সর্বশেষ বলছে ডাজ নট পে এনি ক্লেম অ্যারাইজিং ইন বাংলাদেশ টিল 3 months আফটার দ্য ফাইনাল জাজমেন্ট অফ এনি কোর্ট অর অথরিটি। দেখা গেল যে আপনার যদি কোনো ক্লেম আপনার আসে সেটা ফাইনাল জাজমেন্ট হওয়ার 3 মাস পরেও সে যদি সেটা মিট আপ করতে না পারে তাহলে তার লাইসেন্স আন্ডার সেকশন 10-এর আই এর অনুযায়ী সে কি করতে পারে, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। সরি। দেন বলছে যে when the authority decides to cancel any registration certificate under this section, it shall give notice in writing to the insurer of its decision within 15 days, and the decision shall take effect on such date as may be specified in the notice. 6 অনুযায়ী হচ্ছে যখন এটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স বা রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে সে ডিসিশন নেওয়ার উইদিন 15 ডেজ এর মধ্যে তাকে সেটা নোটিফাই করবে এবং সেটা ইফেক্টিভ হবে অন সাচ ডেট যেটা নোটিসে মেনশন করা থাকবে।
When a registration is cancelled under this section, the insurer shall not enter into any new contract. মানে যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায়, সে কি করতে পারবে না, নতুন কোনো ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করতে পারবে না আফটার দ্য ক্যান্সেলেশন হ্যাজ টেকেন ইফেক্ট। সেকশন 11 অনুযায়ী আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনার প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে 30 নভেম্বরের মধ্যে তাকে কি করতে হয়, এই যে সার্টিফিকেটটা তাকে রিনিউয়াল করতে হয়। এখানে বলছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড আন্ডার সেকশন 9, সেকশন 9 এর অনুযায়ী যখন ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হয় ইজ রিনিউয়েবল, সেটা রিনিউ করতে হবে এবং শ্যাল বি রিনিউড ইচ ইয়ার। An application for the renewal of a registration shall be made before the 30th day of November of the preceding year by paying such fee as may be specified by IDRA. তো বলা আছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে প্রত্যেক বছর 30th নভেম্বরের আগে তার ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা প্রেসক্রাইবড ফি পরিশোধ করে ইদ্রা থেকে রিনিউ করতে হবে। IDRA shall maintain a register for registration certificate and its renewal, suspension, and cancellation, and keep record of everything in relation thereto. IDRA একটা রেজিস্টার মেইনটেইন করবে, সে নতুন কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করলে সেখানে থাকবে, রিনিউয়ালের ক্ষেত্রে সাসপেনশন বা ক্যান্সেলেশন থাকলে অল রেকর্ড কি করবে IDRA, যে রেজিস্টার মেইনটেইন করবে সেখানে থাকতে হবে। সেকশন 13 হচ্ছে রেজিস্ট্রেশন অফ, বলছে সেম ইন্স্যুরার বোথ লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে কি রেস্ট্রিকশন আছে, an insurer shall not be registered, কি সে রেজিস্টার হতে পারবে না ফর লাইফ ইন্স্যুরেন্স ইফ অলরেডি রেজিস্টার্ড ফর নন লাইফ ইন্স্যুরেন্স। আর সেকেন্ড পয়েন্ট বলছে যে shall not be registered for non life insurance if already registered for any class of life insurance business. Section 14, licensing for establishing branch and office of insurer. তো আমরা ব্যাংকের মতোই, আপনার বলছে উইদাউট অবটেনিং, আপনাকে প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া আপনি কি করতে পারবেন না, নতুন কোনো ব্রাঞ্চ ওপেন বা নতুন কোনো আপনি কি কোনো এক্সিস্টিং ব্রাঞ্চ ট্রান্সফার শিফট করতে পারবেন না। ফর অবটেনিং এ লাইসেন্স আপনাকে কি করতে হবে, ইদ্রার যে প্রেসক্রাইব ফর্ম আপনাকে প্রেসক্রাইব ফরম্যাটে আপনাকে ফি পরিশোধ করে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অন রিসিপ্ট অফ এন অ্যাপ্লিকেশন for license, the authority shall, considering the application, issue a license for establishing a new branch. আমরা সেকশন 9 এ যে কন্ডিশন গুলো দেখেছি লাইসেন্স দেওয়ার আগে, এটা যে বিষয়গুলো আপনার কনসিডার করে একটা ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স ইস্যু করে, সেগুলোতে সে যদি স্যাটিসফাই হয় তাহলেই সে কি করবে, আপনার অন রিসিপ্ট অফ এন অ্যাপ্লিকেশন ইডরা মে ইস্যু এ লাইসেন্স ফর দ্য টু ক্যারি ইন্স্যুরেন্স বিজনেস। Then 14 এর পরে বলছে যে if an application is not found appropriate, the authority may, after giving the applicant reasonable opportunity of being heard, refuse the application and shall continue communicate its decision of refusal বলছে in writing to the applicant within 6 weeks from the date of taking such decision. তাহলে সে আপনি অ্যাপ্লিকেশন ইডের কাছে অ্যাপ্লাই করলেন, প্রথম হচ্ছে আপনি ফি পরিশোধ করলেন, প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লাই করলেন, দেখা গেল আপনার ডিরেক্টরের আছে 10 জন, আপনি 9 জনের নাম মেনশন করছেন, মানে ইডরা পরবর্তীতে দেখলো যে আপনার এই আপনি যে ডিটেল যে ডকুমেন্ট গুলো দিয়েছেন সেগুলো এডিকুয়েট না, তাহলে ইডরা কি করতে পারে, আপনাকে আপনার রিজনটা কি কারণে রিজেক্ট হলো, রিফিউজ হলো, সেটা আপনাকে মেনশন করে আপনাকে উইদিন 6 উইকস ফ্রম দ্য সে ডিসিশন নেওয়া 6 উইকস এর মধ্যে আপনাকে রিটেন কি করলো, আপনাকে নোটিফাই করলো যে এই কারণে আপনার লাইসেন্সটা কনসিডার করা গেল না, এবং আপনার সেটা আপনার কাছে কমিউনিকেট করে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করতে পারে। A person being aggrieved by the refusal of license may prepare appeal within 30 days to the government. এখানে বলছে যে বেসিক্যালি নাম্বার 5 এ যদি কেউ ক্ষতিগ্রস্ত, সে উইদিন 30 ডেজ এর মধ্যে সে অ্যাপ্লাই করতে পারবে এবং এই ক্ষেত্রে গভর্নমেন্ট যে ডিসিশনটা নেবে শ্যাল বি ফাইনাল। নাম্বার 6 এবং 7 এই দুইটা একটু মনোযোগ দেন, এখানে বলছে যে ইফ অ্যান আপিল, মানে আপনি দেখা গেল গভর্নমেন্টের কাছে আপিল করলেন, বলছে নো ফ্রেশ অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড ফর এ লাইসেন্স টু এস্টাবলিশ এ ব্রাঞ্চ অর অ্যান অফিস
in the same place until such appeal is disposed of. দেখা গেল যে আপনার আপনি কারণ বাজারে একটা ব্রাঞ্চ ওপেনিং এর জন্য ইদ্রার কাছে অ্যাপ্লাই করলেন, ইদ্রা রিফিউজ করলো, আপনি গভর্নমেন্টের কাছে আপিল করলেন, বলছে যে ওই আপিলের বিষয়ে এখনো কোনো ফাইনাল কোনো রেজলিউশন আসেনি। তো এখন আপনি বলছে যে নো ফ্রেশ অ্যাপ্লিকেশন, আপনি ওইটা যতক্ষণ পর্যন্ত ডিসপোজড অফ, আপিলটা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত সেম প্লেসে আপনি বিজনেস নতুন কোনো ব্রাঞ্চ ওপেনিং এর জন্য আপনি কি করতে পারবেন না, নো ফ্রেশ অ্যাপ্লিকেশন, আপনি নতুন ভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। সেভেনটা হচ্ছে ইফ অ্যান অ্যাপ্লিকেশন ইজ রিফিউজড, আপনি অ্যাপ্লাই করলেন, সেটা রিফিউজ করা হলো, আপিলে আপনার কি এগনেস্টে গেল, then বলছে no fresh application for branch or office in the same place or transacting business therefrom shall be made within 1 year from the date of refusal. আপনারটা যদি রিফিউজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেম প্লেসে আপনি গুলশান এরিয়ার জন্য অ্যাপ্লাই করলেন, রিজেক্ট হলো, বললো যে এখানে আপনি ফার্দার নেক্সট 1 ইয়ারে আপনি এখানে ব্রাঞ্চ বা এখানে বিজনেস করার জন্য নতুন ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আন্ডার সেকশন সাবসেকশন 7 অফ সেকশন 14। বুঝা গেছে এখানে? নেক্সট আমরা সেকশন 16 আসি, appropriateness of premium in life insurance. If when considering an application for registration under section 8 or at any time also it appears to the authority that the premium rate, benefit, terms and conditions are not acceptable or appropriate, in that case কি করতে হবে, it may require the insurer to make such modification যেটা ইটার কাছে অ্যাকসেপ্টেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। বলছে যে আপনি সেকশন 8 অনুযায়ী আপনি যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আবার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হয় ইটার কাছে, বা টাইম টু টাইম দেখা গেল কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সে যে প্রিমিয়াম রেট, টার্মস এন্ড কন্ডিশনস বা বেনিফিট যেগুলো অফার করতেছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট না বা নট অ্যাকসেপ্টেবল, সেক্ষেত্রে কি করতে হবে, ইন্স্যুরারকে সেটা মডিফাই করতে হবে। নো ইন্স্যুরার শ্যাল ইস্যু এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি আনলেস, যতক্ষণ পর্যন্ত তার প্রিমিয়াম রেট, বেনিফিট, টার্মস এন্ড কন্ডিশনস গুলো কি অ্যাকচুয়ালি দ্বারা সার্টিফাই করা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনি বা মার্কেটিং বা বাজার করতে পারবেন না। এখানে রিসেন্টলি পরে একটা আছে, আমরা একটা ইন্টার সার্কুলারও দেখবো, আপনি যদি কোনো নতুন কোনো প্ল্যান বা প্রোডাক্ট যদি মার্কেটে আনতে চান, আপনাকে মার্কেটিং এ আনার 30 ডেজ 30 দিন আগে আপনাকে কি করতে হয়, ইডার কাছে ওই স্কিমটা প্রিপেয়ার করতে হয়, যদি সেটা করতে কোনো মডিফিকেশন আনা হয় ইডা যেভাবে ডিরেকশন দিবে আপনাকে সেভাবে মডিফিকেশন গুলো করতে হবে। ইফ অ্যান ইন্স্যুরার ক্যারিং অন এনি লাইফ, এই যে আমি যেটা বলছি ওইটাই, যে ক্যারিং অন এনি লাইফ ইন্স্যুরেন্স বিজনেস wants to launch a new policy or scheme, it shall submit to the authority together with its certification of the appointed actuary at least 30 days before marketing it. তাহলে আপনি যদি কোনো স্কিম বা প্রোডাক্ট আপনাকে লঞ্চ করতে চান, আপনাকে 30 ডেজ অ্যাটলিস্ট 30 দিন আগে আপনাকে কি করতে হবে, অ্যাকচুয়ারির সার্টিফিকেশন সহ ইন্টার কাছে সাবমিট করতে হবে। ইফ অ্যান ইন্স্যুরার ফেলস টু কমপ্লাই, আমরা 2 এবং 3-এ যেটা দেখলাম, আপনাকে আপনি যদি কোনো নতুন কোনো প্রোডাক্ট আনতে চান 30 ডেজ আগে জানাতে হবে, এবং অ্যাকচুয়ারি যে সার্টিফিকেশন নিয়ে বলছে 2 এবং 3-এর যে প্রভিশন গুলো সেগুলো যদি আপনি ফেল কমপ্লাই করতে ফেলিওর হন, দ্য অথরিটি আপনাকে কি করতে পারে, আপ টু 5 লাখ টাকা মনিটারি ফাইন ইম্পোজ করতে পারবে। অ্যাকচুয়ালি যে সার্টিফিকেটটা দিবে সেটা অবশ্যই ইন্টার প্রেসক্রাইব ফরম্যাটে হতে হবে। দ্য অথরিটিস মে স্পেসিফাই দ্য আপনার ম্যাক্সিমাম আপনি প্রিমিয়াম রেট হিসেবে যে ইন্টারেস্ট, হাইয়েস্ট ইন্টারেস্টেড এবং কমিশন রেট সর্বোচ্চ কত নিতে পারবেন সেটা ইন্ট্রা যে প্রেসক্রাইব করে দিবে তার মধ্যেই হতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। ইফ দ্য লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ইজ নট কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য অথরিটি, আমরা যে নতুন প্রোডাক্ট বা স্কিমের কথা বললাম সেটা যদি ইন্ট্রার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয়, তাহলে ইন্ট্রা বলছে যে প্রহিবিট, আপনি কি করতে পারেন, সেটা মার্কেটিং এর জন্য প্রহিবিশন ইম্পোজ করতে পারে, আপনি সেটা ইফেক্টিভ করতে পারবেন না, অথবা ডিরেক্ট দ্য ইন্স্যুরার টু অল্টার, আপনাকে সেটা মডিফাই করার ডিরেকশন দিতে পারবে।
আমরা দেখলাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এবার আসেন নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম রেটটা কিভাবে ডিটারমাইন হবে বলছে সেকশন 17 এ ডিটারমিনেশন অফ প্রিমিয়াম রেটস ফর নন লাইফ ইন্স্যুরেন্স। The authority may constitute a central rating committee, যেটা সিআরসি নামে পরিচিত, determine the rates for non-life insurance business, and in consultation with the committee, such insurer shall be bound to comply with such rates. তাহলে নন লাইফের ক্ষেত্রে ইডরা কি করে, একটা সেন্ট্রাল রেটিং কমিটি সিআরসি কমিটি সে ফর্ম করে কেন, টু ডিটারমাইন দ্য রেটস অফ প্রিমিয়াম, এবং অল ইন্স্যুরারকে তারা যে প্রিমিয়াম রেটটা ডিটারমাইন করবে শ্যাল বি বাউন্ড টু কমপ্লাই উইথ সাচ রেটস। The CRC committee shall be headed by the chairman of the authority. তাহলে জেনারেলি ইডরার যে চেয়ারম্যান থাকেন তিনি কি হন, ওই সিআরসি বা সেন্ট্রাল রেটিং কমিটির চেয়ারম্যান হন। গভর্নমেন্ট মে ডিসলভ, যে কোনো সময় গভর্নমেন্ট চাইলে সিআরসি কমিটিটা ডিসলভ করতে পারে। তাদের যে পাওয়ার, ফাংশন এবং অপারেশনসটা সেটা অবশ্যই ইডরার প্রেসক্রাইব রেগুলেশন অনুযায়ী হতে হবে। 27 হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা স্টেটমেন্টে কে সাইন করবে, তারপর কি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়, তার ডিটেলসটা হচ্ছে আমরা সেকশন 27 থেকে পাবো। এভরি ইন্স্যুরার in respect of all classes of insurance business, either life or non-life insurance, also shall prepare the following statement: a balance sheet in the manner and ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 আপনার প্রেসক্রাইব ফরম্যাট অনুযায়ী আপনাকে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট এবং আপনার ম্যানেজমেন্টে যারা আছেন, যারা এনগেজ আছেন তাদের ডিটেইল স্টেটমেন্ট আপনাকে কি করতে হবে, সেকশন 27 অনুযায়ী প্রিপেয়ার করতে হবে। এবং বলছে দ্য ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট এবং রিপোর্ট আপনাকে শ্যাল বি সাইনড, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে বলছে বাই দ্য চেয়ারম্যান, two directors, and the chief executive officer of the company. তাহলে দেখা গেল আপনার একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে কি করতে হয়, একটা ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট এবং একটা স্টেটমেন্ট যেটার মধ্যে দ্য পারসনস এনগেজড ইন দ্য ম্যানেজমেন্ট আপনাকে প্রিপেয়ার করতে হয়। এবং সেগুলোতে সাইন করবে কে, চেয়ারম্যান করবে, দুজন ডিরেক্টর করবে এবং অ্যাটলিস্ট মানে একজন চিফ এক্সিকিউটিভ অফিসার সাইন করবেন। এছাড়া কোম্পানি সেক্রেটারি, আচ্ছা যেমন কোম্পানি সেক্রেটারি বা সিএফও আমরা যেটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী দেখি সেটা আপনাকে অথেন্টিকেশন করতে হয়। তা আপনাকে উইদিন 6 মান্থের মধ্যে আপনাকে কি করতে হবে, ইডরার কাছে সাবমিট করতে হবে। Every insurer shall keep separate accounts relating to funds of shareholders and policy holders. তাকে বলছে যে শেয়ার হোল্ডার এবং পলিসি হোল্ডারের জন্য আপনাকে সেপারেট অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। এরপর আসেন 28 হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেকশন 27 অনুযায়ী প্রিপেয়ার হলো। আর দ্য ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড রেভিনিউ অ্যাকাউন্ট শ্যাল, বলছে সাবজেক্ট টু অডিট অফ দ্য কোম্পানি অ্যাক্ট, বি অডিটেড অ্যানুয়ালি বাই ওয়ান অর মোর অডিটরস। তাহলে সেকশন 27 অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হচ্ছে এভরি ইয়ার আপনাকে এক বা একাধিক অডিটর দ্বারা কি করতে হবে, ইডরা ইনলিস্টেড যে অডিটর আছে সে অডিট ফার্ম দিয়ে আপনাকে কি করতে হবে, এভরি ইয়ারে অডিট করাইতে হবে। তো আপনার সর্বশেষ ইডরার যে সার্কুলার এই বছরেরই জানুয়ারি মাসে আসছিল সে অনুযায়ী টোটাল 25টা অডিট ফার্মকে কি করা হয়েছে, একটা ইন্স্যুরেন্স কোম্পানির অডিট করার জন্য ইলিজিবল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এই আপনাকে কি করতে হবে, 25 অডিট ফার্ম থেকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাইতে হবে। দেন 29 বলছে স্পেশাল অডিট। আমরা 28 যেটা দেখলাম সেটা হচ্ছে আপনাকে ম্যান্ডেটরি যে এক্সটার্নাল বা স্ট্যাটুটরি অডিট। আর এর বাইরে 29 বলছে the authority may from time to time order auditing of all insurance business related transactions, records, documents of in all insurance companies carrying on insurance business in Bangladesh. তাহলে ইডরা কি করতে পারে, আপনার টাইম টু টাইম বলছে দ্য অথরিটি মে ফ্রম টাইম টু টাইম আপনাকে আপনার যে বিজনেস ট্রানজেকশন, রেকর্ড বা ডকুমেন্ট গুলো স্পেশাল অডিটের জন্য সে ডিরেকশন দিতে পারে। আমরা পরে পাবো যে কি কি কারণে, যেমন আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইলে কোনো ইনফরমেশন নিয়ে, মানে কি কি কারণে স্পেশাল অডিটের কিছু সার্কামস্টেন্সেস আছে
বা ইদ্রা কি ইনভেস্টিগেশন করে। তো এখানে যেটা বলছে যে আপনার ইদ্রাগি shall have the right to conduct special audit to direct for a special audit. বলছে যে provided that the auditor appointed under this section for any year and the auditor appointed under section 28 shall not be the same person. তাহলে 28 অনুযায়ী যে মানে স্ট্যাটুটরি বা এক্সটার্নাল যে অডিটর আছে, এবং বলছে 29 অনুযায়ী যে স্পেশাল অডিট, বলছে কি auditor appointed under section 28 and the auditor appointed under this section shall not be the same person. তাহলে কি অবশ্যই সেপারেট হতে হবে। আপনার যে এক্সটার্নাল বা স্ট্যাটুটরি অডিটর তাকে দিয়ে আপনি স্পেশাল অডিট করাতে পারবেন না, shall be different. An auditor appointed under this section shall have the right to inspect. বলছে এই সেকশন অনুযায়ী যে স্পেশাল অডিটর অ্যাপয়েন্ট হবে shall have the right তার সমস্ত বুকস অফ অ্যাকাউন্টস ইন্সপেকশন করতে পারবে। Shall prepare the audit report within a maximum period of 4 months of its appointment and shall submit the audit report to IDRA in 4 copies. তাহলে স্পেশাল অডিটরকে তার অ্যাপয়েন্টমেন্টের বলছে 4 মাসের মধ্যে আপনাকে 4 কপি স্পেসিফাই করে বলা আছে যে 4 মাসের মধ্যে 4 কপি আপনাকে কি করতে হবে, ইদ্রার কাছে সাবমিট করতে হবে। An auditor appointed under this section shall be paid by the insurer such fee as may be determined by the authority. এখানে যে অডিটর অ্যাপয়েন্ট হবে shall be paid by the insurer, বলছে such fee অডিটরের জন্য যে রিমুনারেশন যে ফি এটা ফিক্স করবে কে, মানে পেড করবে বাই দ্য ইন্স্যুরার অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য অথরিটি। তাহলে আমরা সেকশন 29 স্পেশাল অডিট নিয়ে কি আমরা বুঝতে পারছি? ওকে, 29 যদি আমরা বুঝে থাকি, 29 একটা পাস্ট কোশ্চেন আমরা সাথে সাথে একটির সাথে পড়ে ফেলি। কোশ্চেনটা আসছিল আপনার ডিসেম্বর 2020 সেশনে, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এখানে দেখেন ছোট একটা কেস। প্রথম বলছে এবিসি এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস are the statutory auditors of XYZ Insurance Company Limited for the year 2020 and 2021. তাহলে এবিসি এন্ড কোং ফার্মকে আপনি কি করলেন, আপনার স্ট্যাটুটরি অডিটর হিসেবে আপনি অ্যাপয়েন্ট করবেন। Can ABC and Co Chartered Accountants be appointed to conduct a special audit during the same period? Second question, who can appoint a special auditor and for what purpose? Third question যেটা ছিল, who prescribes the fee for a special audit and who pays the such fee? Straight question ছিল, আমরা সেকশন 29 থেকে ডিরেক্ট কোশ্চেন যে প্রথম আপনার এই যে এক্সটার্নাল অডিটর তাকে আপনি স্পেশাল অডিটে এঙ্গেজ করতে পারবেন কিনা সেম পিরিয়ডের জন্য, আপনার স্পেশাল অডিটর কে অ্যাপয়েন্ট করবে, কি পারপাসে অ্যাপয়েন্ট করা যাবে, হু প্রেসক্রাইব দ্য ফি ফর স্পেশাল অডিট, স্পেশাল অডিটের ফিটা কে ডিটারমাইন করে দিবে, এবং হু পেজ দ্য ফি কে পরিশোধ করবে। আমরা কি বুঝতে পারছি কোশ্চেনটা? তাহলে আপনি 29 অনুযায়ী আনসার করেন। প্রথম কোশ্চেন ছিল আমি করতে পারবো কিনা, অ্যাপয়েন্ট করতে পারবো। আমরা এখানে বলছি না যে প্রোভাইডেড দ্যাট দ্য অডিটর, না স্যার, করা যাবে না। হ্যাঁ আন্ডার দিস সেকশন, মানে আমরা সেকশন 29 অনুযায়ী যাকে আমরা অ্যাপয়েন্ট করব, এবং যে অডিটরকে আমি 28 অনুযায়ী এক্সটার্নাল বা স্ট্যাটুটরি অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করলাম শ্যাল নট বি দ্য সেম পারসন। তাহলে কি তারা বলছে সেম পারসন হতে পারবে না। সেকেন্ড যে কোশ্চেনটা, হু ক্যান অ্যাপয়েন্ট স্পেশাল অডিটর এন্ড ফর হোয়াট পারপাস? স্পেশাল অডিটর কে অ্যাপয়েন্ট করবে? আমরা বলছি না যে দ্য অথরিটি মে ফ্রম টাইম টু টাইম, আপনার দেখা গেল ইদ্রার কাছে আপনি যে রিটার্ন গুলো জমা দিচ্ছেন বা টাইম টু টাইম
ইডরা যদি আপনার কাছে কোনো ইনফরমেশন, আমরা একটা পড়বো আস্ক ফর ইনফরমেশন, সেখানে যদি সে কোনো ইনফরমেশন চায়, আপনি যদি সেটা ডিউ টাইমে প্রোভাইড করতে না পারেন, ইডরা কি করতে পারে, আপনাকে স্পেশাল অডিট বা ইনভেস্টিগেশনের জন্য ডিরেকশন দিতে পারবে। এটা পরবর্তী সেকশনে পাবো। তো বলছি যে আমরা এখানে যদি বলতে চাই যে ফর হোয়াট পারপাস, এই যে ইডরা টাইম টু টাইম কি করতে পারে, তার ডেইলি বুকস অফ অ্যাকাউন্টস রেকর্ড যদি কোনো সে অ্যানোমালিস বা পেয়ে থাকে, সেক্ষেত্রে সে এটা স্পেশাল অডিটের জন্য ডিরেকশন দিতে পারে। হু প্রেসক্রাইব দ্য ফি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার স্পেশাল অডিটর কি আমরা যে ইডরা ইনলিস্টেড অডিট ফর্ম দিলাম এদের মধ্যে থেকে হইতে হবে, না বাইরে থেকেও করতে পারবেন? লিস্টেড হতে হবে। স্যার ওটা আইডিয়ার লিস্টে হতে হবে। হ্যাঁ, মানে ইডরার ইনলিস্টেড হতে হবে। ইডরার ইনলিস্টেড থেকে আমাকে কি করতে হবে, আমি যে এক্সটার্নাল অডিটর যাকে অ্যাপয়েন্ট করব, বা আমি যে স্পেশাল অডিটর জন্য ইডরা যাদেরকে এই অ্যাসাইনমেন্টটা দিবে, অবশ্যই তাদের এই সর্বশেষ সার্কুলার অনুযায়ী বা টাইম টু টাইম যদি কোনো অডিট ফার্ম নতুন ভাবে অ্যাড হয়, তাদের মধ্যে থেকে করতে হবে। ওকে, হু প্রেসক্রাইব দ্য ফি। আমরা যে স্পেশাল অডিট করাবো তার ফিটা কে ডিটারমাইন করবে এবং কে পরিশোধ করবে? আমরা পড়ছি না একদম সর্বশেষ যে লাইনটা, any auditor appointed বলছে under this section shall be paid by the insurer such fee as may be determined by the authority। তাহলে লাইনটা দ্বারা কি বোঝায়, such fee অডিটরের যে ফি বা রিমিনারেশনটা determined by the authority। অথরিটি বলতে মানে স্যার ইদরা যেটা নির্ধারণ করে দিবে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। পে করবে, হ্যাঁ। আপনি যেমন আপনি কি করলেন, আমি মেনশন করলাম না, এক্স ওয়াই জেড ইন্স্যুরেন্স কোম্পানির স্পেশাল অডিটের জন্য আর ইডরা থেকে কি হলো, ডিরেকশন দেওয়া হলো, আমরা তো পাইলাম। এখন একটা পার্টিকুলার পিরিয়ড এসে দেখা গেল যে সে কোনো স্পেসিফিক মানে অ্যাসাইনমেন্ট হতে পারে বা ওভারঅল ফাইন্যান্সিয়াল তার সমস্ত লাইবিলিটির যে ভ্যালুয়েশন গুলো, বা দেখা গেল যে কোনো ক্লেম সে আসছে প্রপারলি সে পরিশোধ করতে পারতেছে না, তো ইডরা যদি আপনাকে স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে যে ফিটা ফিটা ডিটারমাইন কিন্তু ইডরাই করে দিবে, এবং ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে সেটা বিয়ার করতে হবে। সেটা সিম্পল কোশ্চেন না, পারা যাবে না? ওকে। আর ধরে নেন যে এরকম কোশ্চেন, এই সিম্পল কোশ্চেন নেক্সট সেশন গুলোতে আসবে না, ঠিক আছে? সেকশন 13, অ্যাকচুয়ারি রিপোর্ট অ্যান্ড রিভিউ। আচ্ছা, আমরা যে অ্যাকচুয়ারি বা অ্যাকচুয়ারির যে টার্মটা অনেকবার আমরা দেখতেছি, অ্যাকচুয়ারি বলতে আসলে কি বোঝায়, আমরা কি জানি কেউ? স্যার ফিউচার ভ্যালু এটা কি হবে এরকম কিছু একটা। হ্যাঁ, অ্যাকচুয়ারি কি কোনো ব্যক্তি না, মানে অ্যাকচুয়ারি বলতে আমরা কি বোঝাবো? স্যার এটা অনেক একটা থার্ড পার্টি স্যার, যেটা ভ্যালুয়েশন করে স্যার, অনেক সময় দেখছি করে আর কি। তাহলে সার্ভেয়র কি? সার্ভেয়ারও ভ্যালুয়েশন করে না? ভ্যালুয়ার কোম্পানি যেগুলো, সার্ভেয়ার ফার্ম যেটা আমরা বলি বিভিন্ন জায়গায়, এরাও তো একটা সার্ভে করে। কেউ রিস্ক কত মানে অ্যাসেস করে, তারপরে ভ্যালুয়েশন যে জি ফার্ম স্যার। গুলো আছে, তারা হচ্ছে আমাকে, যেমন আমি একটা কোনো অ্যাসেট মর্টগেজ করবো, তার ভ্যালুয়েশন চাচ্ছি, ওরা অ্যাসেটটার ওই সাবরেজিস্ট্রি ভ্যালু প্লাস হচ্ছে ওভারঅল দেখে তার একটা ভ্যালুয়েশন করে, হচ্ছে ভ্যালুয়েশন ফার্ম আছে। ওকে, মানে জেনারেল হচ্ছে, মানে আপনার জানার জন্য একজন এটা যেটা কি স্যার রিস্ক অ্যাসেসমেন্ট করে এরকম স্যার? হ্যাঁ, এবং বা যদি ইন্স্যুরেন্স যদি ক্ষতিপূরণ হয় স্যার, মানে কোনো ইনসিডেন্ট ঘটে, তখন হ্যাঁ, সেটার যে স্যার ক্ষতিপূরণটা দেওয়া হবে, সেটার ক্ষেত্রেও স্যার অ্যাসেস করে দিবে। এরকম কাজটা কি স্যার? ধারণাগত বললাম স্যার, হ্যাঁ। ধারণাগত। ওকে, আপনারটা এগ্রি আমি। বেসিক্যালি আমরা কি ক্লাসের শুরুতে যেন কি একজন বলছিলেন মুরগি ফার্ম নিয়ে, যে আপনার হচ্ছে দেখা গেল যে আপনার আপনি ইন্স্যুরেন্স করতেছেন হচ্ছে একটা মুরগি ফার্মের ওভারঅল তার 100টা পোল্ট্রি আছে, সেগুলো আপনি ইন্স্যুরেন্স করবেন। তো এখন সেটার মানে আমার রিস্ক কতটুকু, আমি ইন্স্যুরেন্স কোম্পানির পার্সপেক্টিভ বলতেছি, যে আমি যখন দেখবো যে আমার এখানে রিস্ক কি, এরা আসলে ফ্রিকোয়েন্টলি কি হচ্ছে, মানে ওরা তো বেশি দিন বাঁচতেছে না। আপনি ফার্স্ট অ্যানালাইসিস দেখলেন যে মুভ এত বেশি, কি বলে এই ফ্রিকোয়েন্ট মুভমেন্ট যেটা বলে, মানে মারা যাচ্ছে, মানে আবার নতুন মানে দেখা গেল যে এখানে এটা একটা টার্ম আছে। আচ্ছা,
তো এখন হচ্ছে আপনার এখানে সে রিস্কটা অ্যাসেস করবে, আপনার যে তার জন্য যে প্রিমিয়ামটা ডিটারমাইন করবে যে ওই কোম্পানির জন্য আমি কত প্রিমিয়াম আমি ধরবো। প্রিমিয়ামটা ডিটারমাইন করার জন্য আপনাকে কি করে লাগবে, একজন এক্সপার্ট ওপিনিয়ন লাগবে যে আপনাকে আপনার রিস্কটা মিনিমাইজ করবে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানির রিস্কটা মিনিমাইজ করবে টু এস্টিমেট অ্যাপ্রোপ্রিয়েট প্রিমিয়াম ইন অর্ডার টু মিনিমাইজ দ্য রিস্ক। অথবা আপনারা তাকে বলতে পারেন an expert who can evaluate financial risks to calculate a suitable premium for insurance policies. ঠিক আছে, তাহলে আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে যে প্রত্যেক বছর every year at least once in every year cause an investigation to be made by an actuary into the financial condition of the life insurance business including evaluation of its liabilities। তার লাইবিলিটির ভ্যালুয়েশন সহ বলছে যে আপনাকে ইয়ারলি অ্যাটলিস্ট একবার আপনাকে অ্যাকচুয়ারি দ্বারা আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং লাইবিলিটিস এর ভ্যালুয়েশন করতে হবে। অ্যান্ড ইন সাচ ম্যানার আপনাকে কি করতে হবে, এটা প্রত্যেক বছর আপনাকে ইদ্রার যে প্রেসক্রাইব ফর্ম এবং যে ম্যানার আছে সেভাবে ইদ্রাকে রিপোর্ট করতে হবে আন্ডার সেকশন 30। তাহলে আপনি কি করলেন, প্রত্যেক বছর যেমন আমরা ওই কি বলে ছোটবেলা পড়ছি না মর্টালিটি টেবিল, যেটা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি কি করে আপনার যে রিস্কটার মানে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আগামী বছর আমার কি হতে পারে, এতজন লোক আমি যে লাইফ ইন্স্যুরেন্স যারা করছে এতজন লোক নতুন ভাবে আমাকে এই ক্লেম করতে পারে বা এই টাকা আমি পরিশোধ করতে, ফার্স্ট অ্যানালাইসিস থেকে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর কি ইফেক্টটা ফেলবে এবং আপনার লাইবিলিটিস তার যে ভ্যালুয়েশনটা ওভারঅল অ্যাকচুয়ালি এই অ্যানালাইসিসটা প্রত্যেক বছরে একবার করে আপনাকে ইন্টার কাছে সাবমিট করতে হয়। 32 যেটা যেটা আমরা বলছি সাবমিশন অফ রিটার্ন, আমরা যে 27 অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করলাম এবং এর আগে যে লাইবিলিটি ভ্যালুয়েশনের কথা বললাম আপনাকে বলছে 4 কপিস, আপনাকে এটার কাছে 4 কপি সাবমিট করতে হবে কবের মধ্যে, উইদিন 6 মান্থ। অ্যান্ড ইন দ্য কেস অফ লাইবিলিটি ভ্যালুয়েশন রিপোর্ট আপনাকে 9 মান্থের ভিতরে ইদ্রাকে সাবমিট করতে হবে। এবার আসছেন এখানে যদি কোনো কেস আসলো যে কোনো লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে আমরা এটার আনসার কিভাবে দিব। আমরা ইন্স্যুরেন্স প্রথম হলো ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী বলছি কি আপনি সময় পাচ্ছেন কতদিন, 6 মান্থ। আপনার যদি ডিসেম্বর ইয়ার এন্ড হয় আপনি জুনের ভিতরে কি করতে হবে, 4 কপি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং লাইবিলিটি ভ্যালুয়েশন রিপোর্ট আপনাকে ইদ্রার কাছে সাবমিট করতে হবে। যদিও লাইবিলিটি ভ্যালুয়েশনের জন্য আপনার 9 মান্থ আপনাকে আইনে সুযোগ দিয়েছে। সেকেন্ড আসেন লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানির জন্য আমরা কি পড়ছিলাম সিকিউরিটিজ লতে, লিস্টেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত দিনের মধ্যে প্রিপেয়ার করতে হয়, ভুলে গেছি। একজনেরও মনে নাই, নাদিম। স্যার ভুলে গেছি। আচ্ছা তাহলে ধরে নিলাম বাকি সবাই আমরা ভুলে গেছি। ওকে আমরা যখন সিকিউরিটিজ ল বা লিস্টিং রেগুলেশন এবং কর্পোরেট গভর্নেন্স দুটাতে আমরা পড়ছিলাম যে আমাকে কি করতে হবে, আবার লিখে রাখেন যে 120 ডেজ এর মধ্যে, এখানে কিন্তু মান্থ বলা নাই, যে 120 ডেজ এর মধ্যে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাতে হবে এবং তার পরবর্তী 14 ডেজ 14 দিনের মধ্যে কি করতে হবে, এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে সাবমিট করতে হবে। যদি কোনো লিস্টেড ইন্স্যুরেন্স বলে বা লিস্টেড ব্যাংক বলে লিস্টেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাই বলুক, আপনার লিস্টেড অর্গানাইজেশনের জন্য আপনাকে উইদিন 120 ডেজ ম্যাক্সিমাম আপনার সিলিং অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার এবং সাবমিট করার জন্য আপনি নেক্সট 14 ডেজ পাবেন, যেটাতে আপনার হচ্ছে কি অথেন্টিকেশন গুলো ডিরেক্টরের সাইন অডিটরের সাইন নোট ডিসক্লোজার সবকিছু মিলে আপনাকে টোটাল 134 ডেজ এর মধ্যে আপনাকে এক্সচেঞ্জ এবং কমিশনের কাছে সাবমিট করতে হয়। তা আপনারা লিস্টিং রেগুলেশনটা পড়েন তাহলে পাশাপাশি আপনাদের মনে থাকবে। আর ইন্স্যুরেন্স অ্যাক্টের ক্ষেত্রে এখানে বলছি যে আমরা উইদিন 6 মান্থের মধ্যে আপনি ইয়ার এন্ড যদি ডিসেম্বর হয় আপনি 30 জুনের মধ্যে কি করতে পারবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হবে। আর লাইবিলিটি ভ্যালুয়েশনের জন্য ম্যাক্সিমাম 9 মান্থ সময় পাবেন।
আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কারা কারা সাইন করবে? ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে বলছে বাই দ্য চেয়ারম্যান, 2 ডাইরেক্টর এবং ম্যানেজিং ডাইরেক্টর বা সিইও। আর 33 বলছে যে আপনার আমরা যে আরজিএসসি তে যে সাবমিশনটা করা লাগে কোম্পানিজ অ্যাক্ট বা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, ইন্স্যুরেন্স একটা আপনাকে এখানে একটা এক্সাম্পশন দিচ্ছে, টু ফাইল রিটার্ন উইথ আরজিএসসি। দেন হচ্ছে 36, প্রিজার্ভেশন অ্যান্ড ইন্সপেকশন অফ ডকুমেন্টস অ্যান্ড সাপ্লাই অফ কপিস। টার্মটা দেখেন, বলছে কি প্রিজার্ভেশন কে করবে? ইদ্রা। আমরা যখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অথরিটি মানে ইদ্রা রেগুলেটরের কাছে বিভিন্ন সময় যে রিটার্ন গুলো জমা দিবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো জমা দিবে, প্রিজার্ভেশন অ্যান্ড ইন্সপেকশন অফ ডকুমেন্টস অ্যান্ড সাপ্লাই অফ কপিস, বলছে যে এভরি রিটার্ন ফার্নিশড টু দ্য অথরিটি, আপনি যে রিটার্ন গুলো অথরিটি ইদ্রার কাছে ফার্নিশ সাবমিট করলেন, a certified copy of the statement shall be kept by the authority. ইদ্রা সেগুলো সংরক্ষণ করবে and shall may remain open to inspection. To any person may procure a copy on payment of fee as specified in the by the authority. তাহলে আমরা ইদ্রার কাছে যে সমস্ত রিটার্ন স্টেটমেন্ট সাবমিট করব, ইদ্রা সেগুলো সংরক্ষণ করবে এবং সেগুলো ইন্সপেকশনের জন্য ওপেন রাখবে। যে কোনো ব্যক্তি যদি ইন্স্যুরেন্সের কোনো পলিসি হোল্ডার, মানে আপনি কোথাও ইন্স্যুরেন্স করলেন, আপনি কোনো ডকুমেন্ট চাইলেন ইদ্রার কাছে, ইদ্রা কি করতে পারে? বলছে যে অন পেমেন্ট অফ ফি, প্রত্যেকটার জন্য স্পেসিফিক কিছু ফি আছে, সেটা সে পরিশোধ সাপেক্ষে আপনাকে কি করতে পারবে? সেগুলো প্রোভাইড করতে পারবে। যে কোনো ব্যক্তি আপনার প্রেসক্রাইব ফি পরিশোধ করে ইদ্রা থেকে সে ডকুমেন্ট নিতে পারবে। A printed or certified copy of the account statement shall, on the application of any shareholder or policyholder made any time within 2 years from the date on which the documents are so furnished, be supplied to him by the insurer within 14 days, or the insurer incorporated in Bangladesh বা বাংলাদেশের বাইরে হলে বলছে within 1 month। তাহলে আপনি দেখা গেল কোনো পার্টিকুলার ইয়ারে, এখন 2024, আপনি 2022 ইয়ার এন্ডের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি জমা দিয়েছেন হচ্ছে 30 জুন 2023 সালে। তা কোনো পলিসি হোল্ডার বা শেয়ার হোল্ডার যদি ইদ্রার কাছে অ্যাপ্লাই করে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা কপি বা একটা সার্টিফিকেট কপি আপনাকে প্রোভাইড করার জন্য, বলছে কি উইদিন 2 ইয়ার্স হতে হবে, আপনি ডকুমেন্ট আর ফার্নিশড উইদিন 2 ইয়ার্স, মানে ইদ্রার কাছে ডকুমেন্ট জমা দেওয়ার 2 বছরের মধ্যে এমন কোনো ডকুমেন্ট যদি আপনি চান, কোনো শেয়ার হোল্ডার বা পলিসি হোল্ডার, ইদ্রা উইদিন 14 ডেজ, 14 দিনের মধ্যে আপনাকে কি করবে? সেটা প্রোভাইড করবে। এন্ড অলসো যদি বাংলাদেশের বাইরে কোনো ইন্স্যুরার ইনকর্পোরেটর, সেক্ষেত্রে 1 মান্থ, ম্যাক্সিমাম 1 মান্থের মধ্যে সে কি করবে? আপনার সেই ডকুমেন্টটা প্রোভাইড করবে। এ কপি অফ দ্য মেমোরান্ডাম অর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ দ্য ইন্স্যুরার শ্যাল বি, বলছে যে যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি মেমোরান্ডাম বা আর্টিকেলস এর কপি যদি এর কাছে চাওয়া হয়, বি সাপ্লাইড টু হিম বাই দ্য ইন্স্যুরার উইদিন 15 ডেজ, মানে 15 ডেজ এর মধ্যে আপনাকে কি করবে? সেগুলো প্রোভাইড করবে। নেক্সট আসেন সেকশন 37 হচ্ছে পাওয়ার অফ দ্য অথরিটি রিগার্ডিং রিটার্নস। তাহলে আপনি যে রিটার্ন স্টেটমেন্ট যেগুলো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আপনি সাবমিট করলেন, ইদ্রা বলছে যে সেকশন 37-এ, if it appears to the authority that any return furnished to it under the provision of this act is inaccurate or defective, তাহলে যদি কোনো রিটার্ন সাবমিট করা হয় যেগুলো ইনঅ্যাকুরেট বা ডিফেক্টিভ, সেক্ষেত্রে বলছে রিকোয়ার্ড ফ্রম দ্য ইন্স্যুরার such further information certified if it so directs by an auditor or actuary as it may consider, যদি সে সাপ্লিমেন্ট হিসেবে, রিটার্নের সাথে সাপ্লিমেন্ট হিসেবে মনে করেন। বলছে সে আপনি ইদ্রার কাছে যদি কোনো ইনফরমেশন বা কোনো রিটার্ন জমা দিলেন যেগুলো ইনঅ্যাকুরেট বা ডিফেক্টিভ, ইদ্রা কি করতে পারে? আপনার কাছে ফার্দার ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ডিরেকশন দিতে পারে, বা সাপ্লিমেন্ট হিসেবে, এডিশনাল হিসেবে আপনার কাছে বলতে পারে যে অডিটর বা অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ প্রোভাইড করার জন্য ডিরেকশন দিতে পারবে। Call upon the insurer to submit for its examination at the principal place of business, মানে সে নোটিশ ইস্যু করলো ইন্স্যুরারকে কোনো স্পেসিফিক ইনফরমেশন দেওয়ার জন্য, বা দেখা গেল
call upon the insurer to submit additional information principal based of business কোনো বুকস অফ অ্যাকাউন্টস আপনাকে কি করতে হবে, সেই নোটিশের ডিরেকশন অনুযায়ী যেটা স্পেসিফাই করে দিবে আপনাকে সেই অনুযায়ী ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। এক্সামাইন এনি অফিসার, সে চাইলে রিটার্নের সাথে যারা ইন রিলেশন টু দ্য রিটার্ন রিলিভেন্ট তাদের কাউকে মৌখিকভাবে বসে জিজ্ঞাসা করতে পারবে। ডিক্লাইন টু অ্যাকসেপ্ট এনি সাচ রিটার্ন unless the inaccuracy has been corrected or the deficiency has been supplied before the expiry of 1 month. তাহলে বলছে আপনার যে ডিফিসিয়েন্সিটা যদি মিট আপ করা না হয় বা ইনএকিউরেসিটা কারেক্ট করার জন্য আপনাকে যে 1 মাসের মধ্যে যদি সেটা আপনি প্রোভাইড করতে না পারেন, সেক্ষেত্রে এটা কি করতে পারে, আপনার রিটার্নটা অ্যাকসেপ্ট করতে সে রিফিউজ করতে পারে, ডিক্লাইন করতে পারে। ইন দ্যাট কেস বলছে ইফ দ্য অথরিটি declines to accept any such return, the insurer shall be deemed to have failed to furnish return. সেক্ষেত্রে মনে করা হবে আপনি রিটার্ন ডিউ টাইমে ডিউ প্রসেসে সাবমিট করতে ফেলিওর হয়েছে। 38 বলছে পাওয়ার অফ দ্য অথরিটি টু অর্ডার রিভ্যালুয়েশন। If it appears to the authority that for following defective procedure, investigation and valuation reports under section 30 does not properly indicate the conditions of the affairs, it may direct a reinvestigation or revaluation within a date specified by the authority. দেখা গেল আপনি যে ভ্যালুয়েশন বা যে ইনভেস্টিগেশনটা করছেন সেটা মানে আপনি কোনো প্রপার প্রসিডিউর ফলো করে আপনি করেননি, যদি এটার কাছে সেটা প্রুভেন হয়, বলছে যে অথরিটির কাছে এটার কাছে যদি মনে হয় যে ডিফেক্টিভ প্রসিডিউর ফলো করার কারণে আপনার অ্যাকচুয়াল যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মানে প্রপারলি রিফ্লেক্ট হয়নি, সেক্ষেত্রে আপনাকে ফার্দার সেটা রিভ্যালুয়েশনের জন্য বা রিইনভেস্টিগেশনের জন্য এটা ডিরেকশন দিতে পারবে আন্ডার সেকশন 38। দেন আসেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করতে হয়, সেক্ষেত্রে সেকশন 42 আমাকে কি কি রেস্ট্রিকশন দিয়েছে। The authority shall permit to any insurer, if it deems to fit, established one or more subsidiary company for regulating insurance business for the development and improvement or in the public interest of insurance business in Bangladesh. তাহলে বলছে যে যার কাছে যদি আপনার ডিমস টু ফিট, যার কাছে যদি প্রপার নেসেসারি বা ফিট মনে হয়, সে ইন্স্যুরেন্স কোম্পানিকে কি করতে পারে, এক বা একাধিক সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করার জন্য পারমিশন দিতে পারে, সাবজেক্ট টু কনসিডারিং দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট অর পাবলিক ইন্টারেস্ট অফ ইন্স্যুরেন্স বিজনেস ইন বাংলাদেশ। আমরা নাও হচ্ছে সেকশন 43 সলভেন্সি মার্জিন। সলভেন্সি মার্জিন কি এবং সলভেন্সি মার্জিনের জন্য কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়, যেটা আমরা সেকশন 43 এর আন্ডারে আমরা অনেকগুলো পাস্ট কোশ্চেন কিন্তু এখানে আমরা দেখেছি যে সলভেন্সি মার্জিন থেকে আসছে। ডিসেম্বর 16 কন্ডিশন ফর ফুলফিলিং সলভেন্সি মার্জিন। দেন জুন 13 আছে সলভেন্সি মার্জিন নিয়ে। তারপর ওকে আমরা দেখি সলভেন্সি মার্জিন রেফার্স টু এ সার্টেন অ্যামাউন্ট অফ রিজার্ভ ফান্ড। তাহলে প্রথম কথা কি, এটা হচ্ছে একটা রিজার্ভ ফান্ড মেইনটেইনড বাই অ্যান ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানিকে মেইনটেইন করতে হবে অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাক্ট। আপনাকে এটা টাইম টু টাইম যেটা ডিটারমাইন করে দিবে আপনাকে সেই অ্যামাউন্ট সেই ম্যানারে আপনাকে কি করতে হবে, রিজার্ভ ফান্ড মেইনটেইন করতে হবে। এটা জেনারেল হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য যে এক্সট্রিম সিচুয়েশন যে সময় আসে সেই সময় একটা ব্যাকআপ হিসেবে কাজ করে। কন্ডিশনস টু বি ফুলফিল ফর সলভেন্সি মার্জিন। সলভেন্সি মার্জিনের জন্য কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়। Every insurer shall maintain a solvency margin in respect of its insurance business of such amount and in such manner as may be specified by the regulators. তাহলে প্রথম যে কন্ডিশন বলছে যে ইদরা যে অ্যামাউন্ট বা যে উপায়ে যে ম্যানারে আপনাকে সলভেন্সি মার্জিন মেইনটেইন করতে বলবে ইন্স্যুরেন্স কোম্পানিকে সেভাবে মেইনটেইন করতে
হবে। If an insurer at any time does not maintain the required solvency margin in accordance with the provisions of subsection 1, it shall submit a plan of action. তাকে একটা ওয়ার্ক প্ল্যান দিতে হবে to make good the deficiency to the authority within a specified period not exceeding 3 months from the issue of such directions. তাহলে নাম্বার 2 তে বলছে যখন আপনি রিকোয়ার্ড সলভেন্সি মার্জিন যদি সে মেইনটেইন করতে না পারে তাহলে তাকে একটা ওয়ার্ক প্ল্যান দিতে হবে, তাকে একটা প্ল্যান অফ অ্যাকশন দিতে হবে যে সে যে ডিফিসিয়েন্সিটা মিট আপ কিভাবে করবে, নট এক্সিডিং 3 মান্থ, 3 মাসের বেশি না। If a plan submitted under subsection 2 is considered inadequate, আপনি সাবসেকশন 2 তে যে ওয়ার্ক প্ল্যানটা দিলেন বলছি ইদ্রার কাছে সেটা যদি এডিকুয়েট মনে না হয়, ইনএডিকুয়েট হয়, সেক্ষেত্রে দ্য ইন্স্যুরার শ্যাল মডিফাই দ্য প্ল্যান, আপনাকে সেটা কি করতে হবে, মডিফাই করতে হবে এবং গিভ ইফেক্ট, আপনাকে প্ল্যানটা ইফেক্ট দেখাতে পারবেন কখন থেকে, অ্যাপ্রুভড বাই দ্য অথরিটি, যখন আপনাকে অ্যাপ্রুভ করবে এরপরে আপনি কি করতে পারবেন, এই যে ওয়ার্ক প্ল্যানটা সেটা আপনি ইফেক্টিভ করতে পারবেন। Number 4 এ বলছে the authority shall have the power to inspect or verify the assets and liabilities. ইদরা কি করতে পারবে, টাইম টু টাইম আপনার অ্যাসেট লাইবিলিটিস গুলো আপনি যে প্রপারলি সলভেন্সি মার্জিন মেইনটেইন করতেছেন সেগুলো ইন্সপেকশন করতে পারবে। To examine whether the requirements of solvency margin have been complied or not shall be bound to comply, আপনাকে এই সময় বলছে যে ইদরা যে ডিরেকশন গুলো দিবে ইন্স্যুরেন্স কোম্পানিকে shall be bound to comply with any direction issued by the authority. And if it fails to do so within 2 months from the receipt of such direction, it shall be deemed to have made default in complying the requirement of solvency margin. তাহলে নাম্বার 4 এ বলছে যে ইদরা টাইম টু টাইম আপনি যে সলভেন্সি মার্জিনের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো আপনি প্রপারলি কমপ্লাই করতেছেন কিনা সেটা সে ইন্সপেক্ট, সেজন্য আপনার সে প্রপার আপনার অ্যাসেট লাইবিলিটিস গুলো সে ইন্সপেকশন করতে পারবে। এই সময় আপনাকে যে ডিরেকশন গুলো দিবে শ্যাল বি বাউন্ড, আপনাকে সেগুলো অবশ্যই কমপ্লাই করতে হবে। ইফ ইট ফেলস, আপনি যদি ডিরেকশন দেওয়ার 2 মাসের মধ্যে উইদিন 2 মান্থের মধ্যে বলা আছে আপনি যদি সেটা কি কমপ্লাই করতে ফেলিওর হন, সেক্ষেত্রে বলছে শ্যাল বি ডিমড, মনে করা হবে যে আপনার জন্য যে রিকোয়ার্ড যে সলভেন্সি মার্জিন সেটা আপনি মেইনটেইন করতে ফেলিওর হয়ে যান, মেইনটেইন করতে পারেননি। নেক্সট নাম্বার 5 এ বলছে যে every insurer transacting life insurance business shall furnish to the authority a statement certified by the actuary. লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সে যে সলভেন্সি মার্জিনটা মেইনটেইন করতেছে সেটা কি করতে হয়, একজন অ্যাকচুয়ারি থেকে সার্টিফিকেশন নিতে হয়, অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ আপনাকে ইন্টার কাছে সেকশন 43 অনুযায়ী সাবমিট করতে হবে। আর ফর নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে every insurer transacting non-life insurance business shall furnish to the authority a statement certified by an approved auditor. একজন approved auditor থেকে আপনাকে কি করতে হয়, সার্টিফিকেশন নিয়ে আপনি যে সলভেন্সি মার্জিনের যে রিকোয়ারমেন্ট সেটা কমপ্লাই করতেছেন সার্টিফিকেশন সহ আপনাকে এটাকে সাবমিট। তাহলে সলভেন্সি মার্জিন আমরা কি কি জিনিস দেখলাম, প্রথম হচ্ছে এটা একটা রিজার্ভ ফান্ড মেইনটেইন বাই এন ইন্স্যুরার, আপনাকে যে অ্যামাউন্ট যে ম্যানারে বলবো আপনাকে সেভাবে মেইনটেইন করতে হবে। আপনি যদি রিকোয়ার্ড যে সলভেন্সি মার্জিন সেটা যদি মেইনটেইন করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে বলছে একটা ওয়ার্ক প্ল্যান দিতে হবে, প্ল্যান অফ অ্যাকশন, যেটা আপনাকে 3 মান্থের মধ্যেই কমপ্লাই করতে হবে। যদি আপনার যে প্ল্যানটা এডিকুয়েট মনে না হয়, ইদ্রার কাছে যদি মনে হয় যে মডিফাই করা প্রয়োজন আপনাকে সেটা মডিফাই করতে হবে। দেন ইদ্রা আপনার টাইম টু টাইম যে কোনো সময় কি করতে পারেন, আপনার অ্যাসেট লাইবিলিটিস গুলো সেই ভ্যালুয়েশন করতে পারে আপনি যে প্রপারলি সলভেন্সি মার্জিন যে রিকোয়ারমেন্ট সেটা মেইনটেইন করতে পারতেছেন কিনা। দেন হচ্ছে এখানে এই সময় আপনাকে যে ডিরেকশন গুলো দিবে ইন্স্যুরারকে সেটা শ্যাল হ্যাভ টু বাউন্ড টু কমপ্লাই, এবং 2 মাসের মধ্যে সেটা যদি কমপ্লাই করতে ফেলিওর হন তাহলে শ্যাল বি ডিমড টু ফেল কমপ্লাই for the requirements of solvency margins. Now section 44, আমরা সেকশন 44 টা দেখে আমরা একটা ব্রেকে যাব। এখানে হচ্ছে মূলত একটা ইন্স্যুরেন্স কোম্পানি লোন বা অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে বা ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে, এটা আমাদের ইমিডিয়েট সেকশন অনেকগুলোতে আসলে গ্র্যান্টিং লোন টু এনি এমপ্লয়ি বা আগের অনেকগুলো সেশনে আসে যে লোন বা অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে, আমাকে সেকশন 44 থেকে আনসার দিতে হবে।
প্রথম বলছে কি, no insurer shall grant an advance loan or financing facility against the security of its own shares. তাহলে কি করতে পারবে না, তার নিজের শেয়ারকে লিয়েন বা সিকিউরিটি হিসেবে রেখে সে কোনো প্রকার ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দিতে পারবে না। No insurer shall grant to any director, manager, actuary অথবা auditor অথবা officer, even officer অথবা তাদের ফ্যামিলি মেম্বার any loan or temporary advance either on hypothecation of property or on personal security except a loan on life policies issued by the insurer within the surrender value. তাহলে সারেন্ডার ভ্যালু যেটা আমরা সেকশন 88 এ পাবো, এখানে বলা আছে যে আপনি কি করতে পারবেন না, আপনার কোনো ডাইরেক্টর, ম্যানেজার, অ্যাকচুয়ারি বা অডিটর তাদের ফ্যামিলি মেম্বারকেও কোনো প্রকার লোন বা অ্যাডভান্স দিতে পারবেন না। সে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যে ডাইরেক্টর, ওনার পার্সোনাল গ্যারান্টি পিজি যেটা আমরা বলি, পার্সোনাল গ্যারান্টি বা পার্সোনাল সিকিউরিটিতে, বা তাদের যে অ্যাসেট আছে অ্যাসেটটাকে আপনি হাইপোথিকেশন করাটোর হিসেবে রেখে কোনো প্রকার লোন বা অ্যাডভান্স দিতে পারবেন না। ম্যাক্সিমাম সিলিং কতটুকু, ম্যাক্সিমাম বলছে কি, অ্যাকসেপ্ট এ লোন অন লাইফ পলিসিস ইস্যুড বাই দ্য ইন্স্যুরার উইদিন দ্য সারেন্ডার ভ্যালু। তাহলে সেকশন 88 অনুযায়ী আপনি যে সারেন্ডার ভ্যালুর জন্য ইলিজিবল, যে সারেন্ডার ভ্যালুটা পাবেন, শুধুমাত্র আপ টু লিমিট হচ্ছে ওই সারেন্ডার ভ্যালু পর্যন্ত কি করা যাবে, লোন বা অ্যাডভান্স দেওয়া যাবে। আপনি তাদের পার্সোনাল সিকিউরিটি বা তাদের প্রপার্টি হাইপোথিকেশন আপনি কোনো প্রকার লোন বা অ্যাডভান্স দিতে পারবেন না। থার্ড যেটা বলছে, except with the permission of the board of directors or approval of INDRA, no insurer shall grant any loan or temporary advance to any firm or company in which any director, manager, actuary, auditor, even তাদের family member বলছে have any interest as proprietor, partner অথবা, এটা আমরা ব্যাংকের ক্ষেত্রে যেভাবে বলছি যে কোনো কর্পোরেশন বা কোনো কোম্পানিতে যেখানে ওই ইন্স্যুরেন্স কোম্পানি তার কোনো ডিরেক্টর, ম্যানেজার, অ্যাকচুয়ারি বা অডিটরের বা তাদের কোনো ফ্যামিলি মেম্বারের কি আছে, সে ওইখানে ডিরেক্টর হিসেবে আছে, পার্টনার বা ম্যানেজিং এজেন্ট বা এমডি বা সিইও হিসেবে আছে, কি করতে পারবেন, এমন কোনো প্রতিষ্ঠানে আপনি ইউড্রার প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া বা বোর্ড অফ ডাইরেক্টর, মেজরিটি অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর অ্যাপ্রুভাল ছাড়া আপনি কি করতে পারবেন না, লোন বা কোনো ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দিতে পারবেন না। দ্য কনসার্ন ডাইরেক্টর রিসিভিং দ্য লোন, ওই ক্ষেত্রে বলছে শ্যাল নট ভোট, সে ওই পার্টিকুলার এজেন্ডা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সে কি করতে পারবে না, কোনো ভোটিং অ্যাপ্লাই করতে পারবে না, আর পার্টিসিপেট ইন দ্য প্রসিডিংস অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর্স কনসিডারিং দ্য গ্র্যান্ট অফ এনি সাচ লোন, যেটা আমরা সাবজেকশন 2 তে এবং 3 তে দেখেছি। তো এখানে হলো লোন বা অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে আমরা জাস্ট এই কয়েকটা কথা মনে রাখলে হবে যে আমি আমার নিজের মানে শেয়ারকে সিকিউরিটি হিসেবে ইউজ করতে পারবো না। তারপরে গিয়ে হচ্ছে আমার কোনো ডিরেক্টর, ম্যানেজার, ইভেন তাদের কোনো ফ্যামিলি মেম্বারেরও মানে পার্সোনাল গ্যারান্টিতে বা তাদের অ্যাসেটকে হাইপোথিকেশন রেখে আমি কোনো প্রকার লোন বা অ্যাডভান্স দিতে পারবো না। শুধুমাত্র বলছে যে লাইফের ক্ষেত্রে হচ্ছে যে সারেন্ডার ভ্যালু পর্যন্ত আমার ম্যাক্সিমাম লিমিট এইটুকু পর্যন্ত লোন দেওয়া যাবে। দেন হচ্ছে বলছে যে এমন কোনো ফার্ম বা কোম্পানিতে আপনি লোন দিতে পারবেন না যেখানে তার কোনো ডিরেক্টর, ম্যানেজার, ইভেন তাদের কোনো ফ্যামিলি মেম্বারের সেখানে সে পার্টনার, ওনার বা ডাইরেক্টর হিসেবে আছেন, বা এবং সর্বশেষ ফোর্থ যেটা বলছে এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, ইন্টারেস্ট ওই লোন দেওয়ার ক্ষেত্রে সে কোনো প্রকার ভোটিং রাইট এক্সারসাইজ করতে পারবে না। ওকে, আমরা তাহলে 10 মিনিটস একটা ব্রেকে যাই, এরপর আমরা সেকশন 48 এবং রিমেনিং যে সেকশন গুলো আছে তারপর আমরা কিছু পাস্ট কোশ্চেন এবং ইদার কিছু ডিরেক্টিভ আমরা দেখব যেগুলো আমাদের এক্সামের জন্য প্রয়োজন। আর পাশাপাশি হচ্ছে আমরা কিছু পাস্ট কোশ্চেনও সলভ করব। ওকে, তাহলে আমরা 8:42, তাহলে আমরা 50 to 55 আমরা ব্রেক করবো। ওকে, 10 মিনিটস ব্রেক। ওকে স্যার।
ওকে, আমরা ব্রেকে যাওয়ার আগে সেকশন 44 পর্যন্ত কভার করছিলাম। নাও সেকশন 48। আছি আমরা। ফর্টি এইট বলছে ইনভেস্টিগেশন অফ অ্যাফেয়ার্স অফ এন ইন্স্যুরার। The authority may institute an investigation into the whole or any part of the business carried on by the insurer registered under this act if it appears to the authority that যদি বলা আছে যে the insurer is or likely to become unable to meet its obligations, দেন 48 বলছে যে ইদ্রা কি করতে পারে, ইদ্রার কাছে যদি মনে হয় যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তার যে অব্লিগেশনস গুলা সেগুলো মিট আপ করতে সে আনএবল, তাহলে সে মে ইনস্টিটিউট অ্যান ইনভেস্টিগেশন কন্ডাক্ট করতে পারে। The insurer shall বলছে has failed to maintain with the provision of this act relating to insurance fund। তাহলে আমরা টাইম টু টাইম যে ফান্ড মেইনটেনেন্স নিয়ে যে রিকোয়ারমেন্ট গুলো দেখেছি সেগুলো যদি কমপ্লাই করতে ফেলিওর হয়, দেন সেকশন 49 অনুযায়ী ইটরা যে টাইম টু টাইম যে ইনফরমেশন গুলো যাবে আস্ক ফর এনি ইনফরমেশন, সেগুলো যদি উইদিন 1 মান্থের ভিতরে প্রোভাইড করতে ফেলিওর হয়, দেন বলছে যে সেকশন 27 অনুযায়ী যে অ্যাকাউন্টস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আমাকে 4 মান্থের 4 কপি 6 মাসের ভিতরে বাংলা এই ইন্স্যুরেন্স যে সাবমিট করার যে রিকোয়ারমেন্ট গুলো, দেন 30 অনুযায়ী যে অ্যাকচুয়ারি রিপোর্ট, তারপর 41 ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট, তারপর 43 অনুযায়ী যে রিজার্ভ ফান্ড এবং লোন বা অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন আমরা সেকশন 44-এ দেখেছি, সেই রেগুলেশন গুলো সে যদি কমপ্লাই করতে ফেলিওর হয় সেক্ষেত্রেও কি করতে পারে, এরা ইনভেস্টিগেশনের ডিরেকশন দিতে পারবে। দ্য এক্সপেন্ডিচার অফ ইন্স্যুরেন্স বিজনেস or expenditure in procuring or maintaining অথবা তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলা is unduly high in relation to the income derived। সে প্রিমিয়াম হিসেবে যেই তার যে ইনকামটা জেনারেট হয়েছে তার থেকে বলছে যে তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা সে নতুন কোনো বিজনেস সলিসিট বা প্রকিউর করার জন্য বা ইন্স্যুরেন্স সে মেনটেন করার জন্য যে এক্সপেন্ডিচারটা সেটা যদি আনডিউলি হাই হয় সেক্ষেত্রেও ইন্স্যুরেন্স কি করতে পারে, এটা ইনভেস্টিগেট করতে পারে। নো অ্যাপ্রোপ্রিয়েট মেথড ওয়াজ ফলোড। আপনি এক্সপেন্ডিচার অ্যাপোর্শনের ক্ষেত্রে আপনি যদি কোনো কি অ্যাপ্রোপ্রিয়েট কোনো মেথড ফলো না করেন বা টাইম টু টাইম ইটটা আপনার কাছে যে ইনফরমেশন গুলো চাইলে সেগুলো যদি আপনি কমপ্লাই করতে ফেলিওর হন, ITRA shall institute an investigation. Before starting an investigation under this section, the authority shall serve to the insurer a notice in writing specifying that before the completion of any investigation, the insurer shall not, under any circumstances, without prior written approval from the authority, dispose of any asset। বলছে যে ইনভেস্টিগেশন শুরু করার আগে ইদ্রা যখন আপনাকে লিখিত রিটেন নোটিশ সার্ভ করবে, এরপরে ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আন্ডার নো সার্কামস্টেন্সেস কি করা যাবে না, ইদ্রার প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কোনো অ্যাসেট ডিসপোজ করা যাবে, কোনো ইমুভেবল বলেন ইনভেস্টমেন্ট বা আদার ক্যাশ যেগুলো কোনো অ্যাসেটই কি করা যাবে না, আপনি ডিসপোজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে ইদ্রা থেকে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। The authority may itself make an investigation। ইদ্রা চাইলে ইদ্রার যে কোনো অফিসার মাধ্যমে সেই ইনভেস্টিগেশনটা করতে পারে। or may direct an investigator appointed, মানে সে চাইলে অন্য কোনো ইনভেস্টিগেটর বা অডিটর, ইভেন অডিটরকেও সে কি করতে পারে, টু কন্ডাক্ট ইনভেস্টিগেশন এবং অন দ্য বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন সাবমিট এ রিপোর্ট উইদিন 7 ওয়ার্কিং ডেজের জন্য সে ডিরেকশন দিতে পারবে। নাও সেকশন 49, পাওয়ার অফ দ্য অথরিটি টু ইন্সপেক্ট এন্ড আস্ক ফর এনি ইনফরমেশন। এখান থেকে আমাদের পাস্ট একটা সেশনে কোশ্চেন আসছিল যে ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যে টাইম টু টাইম মানে আপনার যে ডকুমেন্ট বা ইনফরমেশন গুলো চাওয়ার ক্ষেত্রে আমাদের 49-এ কি কি রেগুলেশন আছে, দা বলছে ইন্স্যুরেন্স কোম্পানি বা তার যে কোনো ব্রাঞ্চের
এনি অফিস ব্রাঞ্চেস, যে কোনো ব্রাঞ্চের বুকস অফ অ্যাকাউন্টস ট্রানজেকশনস রেকর্ড গুলো ইডরা টাইম টু টাইম ইন্সপেকশন করতে পারবে আন্ডার সেকশন 49। দেন হচ্ছে দ্য ইন্স্যুরার শ্যাল অ্যালাউ দ্য অথরিটি, ইন্স্যুরেন্স কোম্পানিকে অবশ্যই কি করতে হবে, ইডরার কাছে সেই ফ্যাসিলিটি মানে তার সেই যে ইনফরমেশন প্রয়োজন বা তার যে ফ্যাসিলিটিস গুলো প্রয়োজন তাকে সেটা কি করতে হবে, শ্যাল গিভ। এখানে বলছে যে shall allow the authority to access of its books of accounts and shall give such information and facilities as may be required to conduct the ইনস্পেকশন। সেই ইনস্পেকশনের জন্য যে ধরনের ইনফরমেশন বা ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা তাকে প্রোভাইড করতে হবে। Where the authority is of the opinion that it is necessary for the purpose of this act, it may by notice in writing require any director or officer or representative relating to any business in such manner as may be prescribed by regulation furnish him with any information direct to appear before him। তাহলে বলছে যে ইডের কাছে যদি মনে হয় যে অথরিটির কাছে সে রিটেন নোটিশের মাধ্যমে কোনো ডাইরেক্টর অফিসার ইভেন কোনো রিপ্রেজেন্টেটিভকে কোনো ইনফরমেশন প্রোভাইড করার জন্য সে ডিরেকশন দিতে পারে বা তার ডিরেক্ট অ্যাপিয়ার বিপরীত মানে সামনে উপস্থিত থেকে কোনো কোয়েরি কোনো রেসপন্স থাকলে সেটার প্রোভাইড করার ডিরেকশন দিতে পারবে। Any person who refuses to allow an inspection or contravenes any provision অথবা fail to comply with any of the requirement, সেক্ষেত্রে বলছে শ্যাল অফেন্সের জন্য আপনাকে 5 লাখ টাকা মনিটারি ফাইন এবং কন্টিনিউইং ডিফল্টের ক্ষেত্রে 5,000 টাকা এভরিডে ফাইন ইম্পোজ করতে পারবে আন্ডার সেকশন 49। এনি পার্সন হু রিফিউজেস বলছে কেউ যদি এই ইন্সপেকশনে অ্যাসিস্ট করার ক্ষেত্রে সে রিফিউজ করে বা তাকে অন্যান্য অ্যাক্টের যে রেগুলেশন গুলো আছে সেগুলো যদি সে ভায়োলেট করে শ্যাল বি পানিশেবল আপ টু টাকা 5 লাখ and in case of continuing default টাকা 5,000 per day for every day। সেকশন 50 তে বলছে পাওয়ার অফ দ্য অথরিটি টু গিভ ডাইরেকশনস অফ দ্য ইন্স্যুরার। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য জেনারেলি বা স্পেসিফিক কোনো ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এটা চাইলে ডিরেকশন ইম্পোজ করতে পারে। বলছে where the authority is satisfied that the affairs of the insurer are likely to be detrimental of the public interest of the policyholder, the authority may issue such directions to the insurer as it considers necessary। তাইলে সেকশন 50 অনুযায়ী ইডার কাছে যদি মনে হয় যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরার সে যেভাবে বিজনেস ক্যারি করতেছে সেটা তার পাবলিক ইন্টারেস্ট বা পলিসি হোল্ডারের ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল বা ওভারঅল ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কি হার্মফুল হয় থাকে, সেক্ষেত্রে ইডরা বলছে মে ইস্যু সাচ ডিরেকশন যেটা সে ঠিক মনে করবে। দেন হচ্ছে টু টেক সাচ অ্যাকশনস to remove the chairman or director, advisor or CEO, whatever the name, চাইলে সে কি করতে পারবে চেয়ারম্যান ডিরেক্টর ইভেন বোর্ড বা সিইও কে রিমুভালের ডিরেকশনও ইডরা আন্ডার সেকশন 50 অনুযায়ী দিতে পারবে। টু রিফ্রেন ফ্রম কোনো স্পেসিফিক পলিসি বা কোনো অ্যাকশন থেকে বিরত থাকারও ডিরেকশন দিতে পারে। 51 পাওয়ার অফ দ্য অথরিটি টু রিকোয়ার অ্যান ইন্স্যুরার টু কল দ্য মিটিং অফ ইটস ডাইরেক্টরস। তো আমরা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে যেভাবে দেখেছি যে আপনার কোনো স্পেসিফিক কোনো ইস্যুস থাকলে বাংলাদেশ ব্যাংক যেভাবে তার কোনো অফিসারকে অবজারভার হিসেবে মানে কোনো বোর্ড অফ প্রসিডিংস গুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে সেগুলো ওভারসি লুকআপটা করার জন্য বা বাংলাদেশ ব্যাংকের সাথে স্পেশাল বোর্ড মিটিং এর জন্য ডিরেকশন দিতে পারে। এখানেও 51-এ বলছে যে the authority may during the course or after the completion of a special audit investigation, কোন একটা স্পেশাল অডিট করে তার থেকে ফাইন্ডিংস বা সে যদি ডিউরিং দ্য কোর্স তার যে রিটার্ন স্টেটমেন্ট গুলো ভেরিফাই করে যদি এদের কাছে মনে হয় তাহলে সে কোনো কনসার্ন স্পেসিফিক কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে ডিরেকশন দিতে পারে টু কল এ মিটিং অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস টু ডিসকাস এনি ম্যাটার রিলেটিং টু অ্যাফেয়ার্স অফ দ্য ইন্স্যুরার। তাহলে কোনো স্পেশাল বোর্ড মিটিং কল করার জন্য ডিরেকশন দিতে পারে ডিসকাসিং এনি ম্যাটার, যে কোনো ইস্যু নিয়ে বলা আছে ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টরের সাথে সে ডিসকাশনের জন্য ডিরেকশন দিতে পারে। অ্যালাউইং এনি অফিসার ইদরা যে তার যে কোনো অফিসারকে সে ডেপুটেড নিয়োজিত করতে পারে টু ওয়াচ দ্য প্রসিডিংস, তার বোর্ড অফ ডাইরেক্টরস এর প্রসিডিংস গুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে এবং টু স্পিক এট এনি মিটিং সে
কি করতে পারে, সে ডিরেকশন দিতে পারে। অ্যালাউইং এনি অফিসার অ্যাপয়েন্টেড অর ডেপুটেড ফর দ্য পারপাস টু অবজার্ভ ফর এ স্পেসিফিক পিরিয়ড। একটা ফিক্স দেখা গেল 3 মাস 6 মাসের জন্য আপনাকে কি করতে পারেন, একজন অবজারভার অ্যাপয়েন্ট করে দিতে পারে, যে তার যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে সেগুলো রিভিউ করার জন্য। অ্যান্ড ইন দ্য কেস যদি মনে হয় যে ম্যানেজমেন্টে কোনো পরিবর্তন আনা প্রয়োজন টপ ম্যানেজমেন্টের মধ্যে, সেক্ষেত্রে এটা কি করতে পারে, মেকিং উইদিন সাচ টাইম as may be specified such changes in the management the authority may consider necessary to put the affairs of the insurer ইন্স্যুরারের তার বা পলিসি হোল্ডার ইন্টারেস্ট কথা কনসিডার করে ম্যানেজমেন্টেও পরিবর্তন আনার জন্য ডিরেকশন দিতে পারে। তাহলে আমরা 51-এ কি কি পড়লাম, বলছি যে যদি ডিউরিং দ্য কোর্স অফ বিজনেস বা স্পেশাল ইনভেস্টিগেশনের পরে যদি কোনো ইস্যুস অ্যারাইজ হয়, যেটা জন্য আপনার স্পেশাল কোনো বোর্ড মিটিং কল করা বা ম্যানেজিং ডিরেক্টরের সাথে ডিসকাস করা, অথবা আমাদের যে বোর্ডের যে প্রসিডিংস গুলো কিভাবে কন্ডাক্ট হয়েছে সেটা অবজার্ভ করার জন্য সে কোনো অফিসারকে ডেপুটেড নিয়োজিত করতে বা কোনো অবজারভার অ্যাপয়েন্টমেন্ট একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য সে ডিরেকশন দিতে পারে। আর যদি এর কাছে মনে হয় যে ম্যানেজমেন্টে কোনো মেজর কোনো চেঞ্জ বা পরিবর্তন আনা প্রয়োজন, সেটা হচ্ছে আন্ডার সেকশন 51 অনুযায়ী দিতে পারবে। সেকশন 56 হচ্ছে অ্যাসাইনমেন্ট এন্ড ট্রান্সফার অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসিস। এখানে 56 এবং 57 এখান থেকে প্রায় কয়েকটা সেশনে কোশ্চেন আসছিল যে অ্যাসাইনমেন্ট বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে নমিনেশন বলতে কি বুঝি। তো 56-এ বলছে অ্যাসাইনমেন্ট বা ট্রান্সফার হচ্ছে transfer or assignment of a policy of life insurance may be made only by an endorsement upon the policy itself. আপনি পলিসির মধ্যে একটা এন্ডোর্সমেন্ট করে বা একটা সেপারেট ইনস্ট্রুমেন্ট অ্যাটাচ করে আপনি কি করতে পারবেন, ট্রান্সফার বা অ্যাসাইনমেন্ট করতে পারবেন, সাইন্ড আইদার বাই দ্য ট্রান্সফারার অথবা তার ডিউলি অথরাইজড এজেন্ট, অ্যাটেস্টেড বাই অ্যাট লিস্ট ওয়ান উইটনেসেস। আর নমিনেশনটা কি, নমিনেশনটা হচ্ছে দ্য হোল্ডার অফ এ পলিসি অফ লাইফ ইন্স্যুরেন্স অন হিজ ওন লাইফ মে when effecting the policy, আপনি পলিসি করার সময় or at any time before the policy mature, পলিসি ম্যাচিউর হওয়ার আগে যে কোনো সময় কি করতে পারেন, নমিনেট দ্য পারসন অর পারসনস, এক বা একাধিক ব্যক্তিকে আপনি নমিনেট করে দিতে পারেন, কি জন্য, টু হোম মানি সিকিউরড বাই দ্য পলিসি শ্যাল বি পেইড ইন দ্য ইভেন্ট অফ হিজ ডেথ। বলা আছে যে আপনি আইদার পলিসি করার সময় বা পলিসি ম্যাচিউরের আগে যে কোনো সময় আপনি কি করতে পারেন, কাউকে নমিনেট করে দিতে পারেন, যাতে ইন দ্য কেস আপনার ইন দ্য ইভেন্ট অফ হিজ ডেথ দ্য মানি শ্যাল বি পেইড, প্রোভাইডেড দ্যাট যদি নমিনি মাইনর হয় সেক্ষেত্রে লফুলি পলিসি হোল্ডার, এখানে বলা আছে শ্যাল বি দ্য ইভেন্ট অফ হিজ প্রেসক্রাইবড ইন সাচ ম্যানার, যেটা আইন অনুযায়ী। আর অ্যাসাইনমেন্টটা কি পড়ছিলাম 56-এ, অ্যাসাইনমেন্ট হচ্ছে ট্রান্সফার আর অ্যাসাইনমেন্ট আপনি কি করতে পারেন, আইদার কোনো একটা এন্ডোর্সমেন্ট করে বা একটা সেপারেট এন্ডোর্সমেন্ট অ্যাটাচ করে আপনি কি করতে পারেন, অ্যাসাইনমেন্ট করতে পারেন। নাও সেকশন 58 যেখানে বলা আছে যে কমিশন বা আপনার এক্সপেন্সের ক্ষেত্রে আপনি দেখা গেল যে আহ, বা আপনি কি করতে পারেন, অনেক সময় ওয়েভার দেওয়ার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন গুলা আমাদের সেকশন 58-এর বলা হচ্ছে, নো পারসন শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে, আপনি কি করতে পারবেন না, পরিশোধ করতে পারবেন না, কোনো পরিশোধে কোনো কন্ট্রাক্টও যেতে পারবেন না, এনি রিমিউনারেশন অর রিওয়ার্ড whether by way of commission or in any other name for soliciting or procuring insurance business to any person except an insurance agent, employer or agent or broker। তাহলে বলছে যে আপনি নতুন কোনো বিজনেস সলিসিট বা প্রকিউর করার জন্য বা এক্সিস্টিং বিজনেসকে রিটেন করার জন্য আপনি কি করতে পারবেন না, শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে, আপনি এমন কোনো কন্ট্রাক্টে যেতে পারবেন না এক্সেপ্ট ইন্স্যুরেন্স এজেন্ট, এমপ্লয়ার বা ব্রোকার ব্যতীত। দেন থার্ড যেটা বলছে যে নো ইন্স্যুরেন্স এজেন্ট ইন কেস অফ লাইফ ইন্স্যুরেন্স শ্যাল বি পেইড অর কন্ট্রাক্ট টু বি পেইড বাই ওয়ে অফ কমিশন অর রিমিউনারেশন 35% of his first year's premium, 10% of the second year's renewal premium, and subsequently 5% হচ্ছে subsequent year এর জন্য। তো বলছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে মানে তার যে পলিসি প্রকিউড বাই হিম, মানে তার সংগৃহীত প্রিমিয়ামের ফার্স্ট ইয়ারে 35%-এর বেশি, সেকেন্ড ইয়ারে 10% এবং সাবসিকুয়েন্ট ইয়ার গুলোতে
5%-এর বেশি আপনি কি করতে পারবেন না, কমিশন বা আদার কোনো ফর্মে রিমিউনারেশন কোনো কিছু প্রোভাইড করতে পারবেন না। No insurance agent shall be paid or contract to be paid by way of commission or as remuneration in any form, any amount in respect of any policy not procured by him. তাহলে কোন ইন্স্যুরেন্স এজেন্টকে আপনি তার মাধ্যমে যে বিজনেসটা প্রকিউর হয়নি, বিজনেসটা ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আসেনি, বলছে যে সে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কি করতে পারবে না, কোনো প্রকার কমিশন বা রিমুনারেশন তাকে দেওয়া যাবে না। সেকশন 59 হচ্ছে লিমিটেশন অফ এক্সপেন্ডিচার অন কমিশন। কমিশন দেওয়ার ক্ষেত্রে আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্টের আমাদের 59-এ যে রেস্ট্রিকশনটা বলছে, no person shall pay or contract to pay to an insurance agent, and no insurance agent shall receive or contract to receive by way of commission or remuneration in any form, whatever the form may, also by an insurer effecting though that insurance agent an amount exceeding such percentage as may be determined by the authority. তাহলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি ইদরা যেটা আপনাকে প্রেসক্রাইব করে দিবে, যেটা আপনাকে ডিটারমাইন করে দিবে, তার থেকে বেশি আপনি এক্সিডিং কোনো কি করতে পারবেন না। কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে কোনো কমিশন দেওয়ার জন্য কোনো কমিশন দিতে পারবেন না, বা কন্ট্রাক্ট কোনো কমিশন দেওয়ার কন্ট্রাক্টেও যেতে পারবেন না। সাবডিভিশন এখানে যেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফর নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। আর সেকশন 60-তে যেটা বলছে আপনি রিবেট ছাড় দেওয়ার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন গুলা, নো পারসন শ্যাল অ্যালাউ or offer to allow either directly or indirectly as an inducement। বলছে যে নো পারসন শ্যাল অ্যালাউ or offer to allow directly বা indirectly, বলছে as an inducement, incentive বা টেম্পটেশন, কোন প্রকার ইনডিউসমেন্ট কি প্ররোচনা বা প্রলোভনা মানে জাতীয়, বলছে আপনি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কি করতে পারবেন না, ইন্স্যুরেন্স আপনি রিনিউ বা কন্টিনিউ করার জন্য কোনো প্রকার ইনডিউসমেন্ট বা রিবেট ছাড় দেওয়া যাবে না। No person shall allow or offer to allow either directly or indirectly as an inducement to any person to take out or renew or continue an insurance in respect of any kind of risks relating to lives or properties, any rebate of the whole or part of the commission, যে কমিশন হিসেবে যে টাকা পেয়েবল তার মধ্যে কোনো প্রকার কি করা যাবে না, রিবেট ছাড় দেওয়া যাবে না। 62 তো হচ্ছে লিমিটেশন অফ এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট ইন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস। আর আমাদের 63 হচ্ছে নন লাইফের ক্ষেত্রে। 62 লাইফ আমরা দুইটা একসাথেই বলি, যে নো ইন্স্যুরার শ্যাল in respect of life insurance business transacted by it in Bangladesh spent as expenses of management including commission or remuneration for soliciting business in any calendar year, an amount in excess of the prescribed limit। তাহলে বলছে কোনো ক্যালেন্ডার ইয়ার মানে কোনো ইয়ারলি আপনি ইদরা যেই প্রেসক্রাইব যেই যেটা ফিক্স করে দিবে, বলছে তার বেশি আপনি কি করতে পারবেন না, স্পেন্ড এজ ম্যানেজমেন্ট এক্সপেন্স, কমিশন বা রিমিউনারেশন ফর্মে আপনি কি করতে পারবেন না, ফর প্রকিউরিং বিজনেসের জন্য আপনি তার বেশি এক্সপেন্ডিচার করতে পারবেন না। 63-তে যেটা বলছি নন লাইফের ক্ষেত্রে, নো ইন্স্যুরার শ্যাল ইন রেসপেক্ট অফ এনি ক্লাস অফ নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ট্রানজাক্টেড বাই হিম ইন বাংলাদেশ spent in any calendar year as expenses of management including আপনার যে অ্যাডমিন খরচ, তার মধ্যে কমিশন, রিমিউনারেশন, সবকিছু মিলে যেটা আপনার প্রকিউরিং বিজনেস, আপনি নতুন কোনো বিজনেসের জন্য যে খরচ মানে যে এক্সপেন্ডিচারটা, সেটা আপনি ইদ্রার যে প্রেসক্রাইব লিমিট তার থেকে বেশি এক্সপেন্ডিচার করা যাবে না। সর্বশেষ আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্টের যে সর্বশেষ যে সেকশন 88, এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সারেন্ডার ভ্যালু বলতে কি বুঝি এবং সারেন্ডার ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করব, এই দুটো উত্তর আমরা সেকশন 88 থেকে খুঁজবো। যে prior to the passing of the Insurance Act 1938, non-payment of premium at any time involved cancellation of the contract of insurance and forfeiture of the premium paid। তাহলে বলছে যে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর আগ পর্যন্ত বলা আছে আপনি সে একটা পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত প্রিমিয়াম দিয়ে গেলেন,
আপনি 2 বছর 20 বছরের জন্য ইন্স্যুরেন্স করলেন, আপনি 2 বছর পর্যন্ত কি প্রিমিয়াম দিয়ে গেলেন, এরপরে আর ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করলেন না। তো এখানে আপনি যে প্রিমিয়ামটা দিলেন সেটা বলা আছে 1938-এর ইন্স্যুরেন্সের আগ পর্যন্ত আপনার সেটা অ্যামাউন্টটা কি হয়ে যেত, ফরফিট বাজেয়াপ্ত হয়ে যেত, মানে ওই টাকাটা আপনার কোনো অ্যামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফেরত পাওয়ার জন্য এলিজিবল ছিল না। As this involved considerable hardship, also Section 88 of the Insurance Act 2010 provides a life insurance policy will not lapse for non-payment of premiums if certain conditions are fulfilled. তাহলে ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 এর সেকশন 88 এ বলছে যে আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনার ল্যাপস হবে না, আপনি যে প্রিমিয়ামটা দিলেন সেটা ফরফিট হবে না যদি আপনি কিছু সার্টেন কন্ডিশন আপনি ফুলফিল করেন। Section 88 এর subsection 1 এ বলছে surrender value will be acquired পাবেন if premiums have been paid for at least 2 years. আপনি যদি ইন্স্যুরেন্স আপনি যদি অ্যাটলিস্ট 2 বছর পর্যন্ত যদি আপনি রেগুলারলি প্রিমিয়াম দিয়ে যান, প্রিমিয়ামটা কন্টিনিউ করেন, এই কন্ডিশনটা ফুলফিল করলে আপনি একটা ভ্যালু পাবেন যেটাকে আমরা বলবো সারেন্ডার ভ্যালু। তাহলে যদি সারেন্ডার ভ্যালু ডেফিনেশন আসে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে 1938-এর যে ইন্স্যুরেন্স অ্যাক্ট তার আগ পর্যন্ত আমরা যে প্রিমিয়ামটা রেগুলারলি পরিশোধ করে যেতাম সেটা আমার কি হয়ে যেত, ফরফিট হয়ে যেত। আমাকে অ্যাটলিস্ট 2 বছর পর্যন্ত আমি যদি প্রিমিয়ামটা কন্টিনিউ করি অ্যাজ পার সেকশন 88 অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010, তাহলে আমি একটা ভ্যালু পাবো যেটাকে আমরা বলবো সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালু কিভাবে বের করব? Surrender value is obtained by multiplying the sum issued. আপনি কত টাকার ইন্স্যুরেন্স করলেন সেটাকে আপনি মাল্টিপ্লাই করবেন বাই এ ফ্র্যাকশন। বলছি যে আপনি কি করলেন, প্রিমিয়াম হিসেবে কত টাকা পরিশোধ করলেন এবং আপনাকে অ্যাজ এ প্রিমিয়াম হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে। আপনি যদি 20 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স করেন, আপনি কত টাকা পরিশোধ করলেন, 2 বছর পর্যন্ত পরিশোধ করলে আমি বলছি একটা ভ্যালু পাবেন সারেন্ডার ভ্যালু। আর যে টাকাটা 20 বছর পর্যন্ত আপনাকে মান্থলি যে বা কোয়ার্টারলি যে টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে সেটা হলো পেয়াবল। আর আপনি কত টাকার ইন্স্যুরেন্স করলেন সেটা হচ্ছে আপনার সাম ইনস্যুরড। আমরা একটা পাস্ট কোশ্চেন দেখি সারেন্ডার ভ্যালু নিয়ে, আশা করি এই সারেন্ডার ভ্যালু নিয়ে কোনো আমাদের কনফিউশন থাকবে না। ওকে, রিসেন্ট যে কোশ্চেন নভেম্বর ডিসেম্বর 2023-তে যেটা আসছে, রিকোয়ারমেন্টটা কি, ক্যালকুলেট দ্য সারেন্ডার ভ্যালু অফ দ্য অ্যাবভ পলিসি। তাহলে আমাদের উপরের পলিসি অনুযায়ী আমাকে সারেন্ডার ভ্যালুটা বের করতে বলছে। কেসটা কি, মিস্টার এ টেক্স আউট অ্যান ইন্স্যুরেন্স পলিসি ফর 20 ইয়ার্স ফর টাকা 20,000। সে 20 বছরের জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি করতেছে ফর 20,000 and premium payable is টাকা 1,600 per annum. He pays premium for 4 years and then stops. তাহলে আমরা ইন্স্যুরেন্স করছি কত বছরের জন্য, 20 বছরের জন্য ফর টাকা 20,000। তাহলে আপনি পার ইয়ারে 1,600 টাকা করে আপনাকে প্রিমিয়াম দিতে হবে। হি পেস, সে পরিশোধ করছে 4 বছর পর্যন্ত, এন্ড দেন স্টপস দ্য প্রিমিয়াম পেইড। তাহলে সে টোটাল কত টাকা প্রিমিয়াম দিয়েছে, 1,600 করে আপনি 6,400 টাকা আপনি প্রিমিয়াম সে পরিশোধ করছে। আর দ্য প্রিমিয়াম পেয়েবল, এগুলো আপনাকে যদি বাইর নাও করে দিত আপনারা কিন্তু ক্যালকুলেট করতে হবে যে আমার পার ইয়ার হচ্ছে 1,600, আমি 20 বছরের জন্য ইন্স্যুরেন্স করছি, তাহলে 20 বছরে আমার পেয়েবল হচ্ছে 32,000 টাকা। তাহলে আপনি সারেন্ডার ভ্যালু হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কত টাকা পাবেন। তাহলে আমরা প্রথম বলছি কি সারেন্ডার ভ্যালু আমরা কিভাবে বের করব, আমি যে প্রিমিয়ামটা পেইড করলাম, প্রিমিয়াম কত টাকা পরিশোধ করছি আমি 1,600 টাকা করে 4 বছর দিয়েছি, তাহলে 6,400। ইনস্টলমেন্ট। হ্যাঁ, আমি পেইড করছি 6,400। দেন হচ্ছে আমাকে প্রিমিয়াম হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, আমি ইন্স্যুরেন্স করছি 20 বছরের জন্য, প্রত্যেক বছর আমাকে 1,600 টাকা করে দিতে হতো।
তাহলে আমাকে 20 বছরে 32 25,600 25,600 পেয়েবল। 25,600 কিভাবে আসে? স্যার আমার তো পেয়েবল ছিল 32,000, তা অলরেডি তো স্যার আমি 4টা পেড করে দিচ্ছি। 6,600 400 পেড করে দিলাম না স্যার? হ্যাঁ হ্যাঁ, না কিন্তু এখানে আমাকে হচ্ছে আলটিমেটলি আপনাকে বলছে কত টাকা আপনাকে পেড করতে হবে, কত টাকা আপনাকে পে করতে হবে। ও আচ্ছা। তো 20 বছরে কত টাকা পে করতে হবে, মানে জেনারেল আমি যদি ঠিক আছে। টোটালি টাকা দিয়ে যেতাম তাহলে আমাকে টাকা দিতে হতো 32,000। 2000। হ্যাঁ, আর আমি 32-র মধ্যে আমি অ্যাকচুয়ালি টাকা দিয়েছি হচ্ছে 4 বছর কন্টিনিউ করছি। প্রথম কথা হচ্ছে আমি কন্ডিশনটা ফুলফিল করছি কিনা। কন্ডিশন হচ্ছে ইফ প্রিমিয়াম হ্যাভ বিন পেইড ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স। আমি যদি অ্যাটলিস্ট 2 বছর আমি প্রিমিয়ামটা দিয়ে যাই তাহলে কিন্তু আমি সারেন্ডার ভ্যালু পাবো, আদারওয়াইজ সারেন্ডার ভ্যালু পাবো না। আপনার যদি সে তাহলে মান্থলি যদি প্রিমিয়াম দিতে হয়, আপনি যদি দেখা গেলো 20টা, টোটাল 24-এর মধ্যে আপনি 20টা মানে আমরা ইনস্টলমেন্ট বা কিস্তি বলে 20টা পরিশোধ করলেন, তাহলে কিন্তু আপনি সারেন্ডার ভ্যালু পাবেন না। আপনাকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স সারেন্ডার ভ্যালু যে কন্ডিশন সেটা ফুলফিল করতে হবে। তাহলে এখানে সে 4 বছর দিয়েছে, প্রথম আমাকে বলতে হবে যে সে কন্ডিশনটা ফুলফিল করছে, সে টোটাল প্রিমিয়াম পেইড করছে 6,400। আর তাকে সে যদি ইন্স্যুরেন্স বিজনেসটা কন্টিনিউ করতো তাহলে অ্যাটলিস্ট তাকে 32,000 টাকা প্রিমিয়াম দিতে হতো। তাহলে মাল্টিপ্লাইড বাই কি, এখানে বলছে কি মাল্টিপ্লাইং বাই সাম ইস্যুড, আপনি কত টাকা ইন্স্যুরেন্স করলেন। এখানে হচ্ছে অ্যাজ পার দিস আপনাকে কত টাকা ইন্স্যুরেন্স বলতে হবে, 20,000। তাহলে আমাদের প্রিমিয়াম পেইড ডিভাইডেড বাই প্রিমিয়াম পেয়াবল মাল্টিপ্লাইড বাই সাম ইস্যুড, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হবে কি সারেন্ডার ভ্যালু। বুঝা গেছে? ওকে, আমরা কিছু কেস দেখি, এরপর আমরা পাস্ট কোশ্চেন গুলো দেখবো। ইডরার কিছু সার্কুলার রিসেন্টলি যেগুলো আসছে। প্রথম আমাদের হচ্ছে যে ফার্স্ট যে সেশনে যে কোশ্চেনটা আসছিল জুলাই 2022-এ, 31 জুলাইতে ইস্যু করা হয়েছিল একটা সার্কুলার, যেখানে বলা ছিল যে আপনি কি করতে পারবেন না, আপনি লাইফ ইন্স্যুরেন্স হিসেবে আপনি যেই প্রিমিয়ামটা দেন ইন্স্যুরেন্স কোম্পানিতে, আপনি সেটাকে সিকিউরিটিকে আপনি দেখাতে পারবেন কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে যদি লোন নিতে হয়। তো এখানে যেটা বলছে যে কোম্পানির লাইফ ফান্ডের অর্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লিয়ন বা জামানত রেখে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ পেতে সহায়তা করা বা কোনো প্রতিষ্ঠান লাইফ ফান্ডের অর্থ বিনিয়োগ ঋণ ঋণ প্রদান না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। তো এই যে সার্কুলার, এই সার্কুলার অনুযায়ী আপনি কি করতে পারবেন না, ওই লাইফ ফান্ডের প্রিমিয়ামের টাকা আপনি কোথাও সিকিউরিটি হিসেবে ইউজ করে কোনো প্রকার লোন বা অ্যাডভান্স আপনি নিতে পারবেন না। এটা হলো আমাদের ইন্টার যে সার্কুলার, এটা আমি আপনাদেরকে সিনপসিস দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমাদের ওই আমরা যখন পাস্ট কোশ্চেন দেখতেছিলাম তখন একটা সেশনে পাইছি না যে এই যে ডিসেম্বর 2022-এ যে কোশ্চেনটা আসছিল এটা এই সার্কুলারটা থেকে আসছিল। তো জাস্ট এক্সেপশন কয়েকটা আছে, এছাড়া বাকি সবকিছু কিন্তু আমাদের আমরা যে অ্যাক্ট পড়লাম এই অ্যাক্ট থেকেই কোশ্চেনটা আসছে। তো আর এর বাইরে যদি আমরা দেখি ইডরার ওয়েবসাইট থেকে আরো যদি কিছু সার্কুলার, যেমন আপনার অফিস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা বলছি কি ইডরা থেকে প্রায়র পারমিশন ছাড়া কি করা যাবে না, আপনি নতুন কোনো অফিসে শাখা বা মানে আপনি নতুন স্টাবলিশ করতে পারবেন না বা সেটা ট্রান্সফার করতে পারবেন না। এখানে যেটা বলছে সার্কুলারটাতে, যেটা 2023-এর ফেব্রুয়ারিতে আসছিল, যে ইদ্রার নিকটতে পূর্বানুমোদন প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কোনো প্রতিষ্ঠান কি করা যাবে না, বিদ্যমান শাখা বা কার্যালয় স্থানান্তর করা যাবে না। ইতিপূর্বে যে সকল স্থান বা কার্যালয় স্থানান্তর বা বন্ধ করা হয়েছে সেগুলো পুনরায় খোলার ক্ষেত্রে, মানে এটা মূলত হচ্ছে আমাদের একটা অ্যাক্ট আছে, অ্যাক্টের সাপোর্ট রেখে যে আমরা কি করতে পারবো না, ইদ্রার প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কোনো অফিস ট্রান্সফার করা যাবে না। দেন আরেকটা ছিল আমরা যেটা প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে দেখেছি যে আপনাকে অ্যাটলিস্ট 30 দিন আগে কি করতে হবে, লাইফ ইন্স্যুরেন্সে যদি কোনো সে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চায় আপনাকে ইডের কাছে প্রায়র পারমিশন নিতে হবে। তো এখানে 2020-এর আমরা সেকশন 16 অনুযায়ী বলছে যে
জীবন বীমা কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক বীমা পরিকল্পনা বাজারজাত করার একটা বাধ্যবাধকতা রয়েছে। সম্প্রতি তারা বলছে যে লাইফ ইন্স্যুরেন্স কিছু অনুমোদন বিহীন কিছু মানে প্রায়র অ্যাপ্রুভাল ছাড়াই কিছু নতুন কোনো প্রোডাক্ট তারা কাস্টমারের কাছে মার্কেটিং মানে যারা সেল করতেছে এবং বীমা আইনের তাই বলছে এখানে যা কোনো ক্রমে বীমা পরিকল্পনা তো এখানে হচ্ছে আপনাকে অবশ্যই কি করতে হবে, নতুন কোনো প্রোডাক্ট মার্কেটিং এর আগে ইডার কাছে অ্যাটলিস্ট 30 ডেজ আগে আপনাকে নোটিফাই করে তার স্কিমটা অ্যাপ্রুভাল করায় নিতে হবে, আদারওয়াইজ আপনি সেটা মার্কেটে ইফেক্টিভ দেখাতে পারবেন না। তো এই হলো মানে জাস্ট ইন্টার রিসেন্ট কিছু সার্কুলার। তো এর বাইরেও যদি আপনারা নতুন কোনো সার্কুলার যেগুলো আমাদের এক্সামের জন্য প্রয়োজন হয় আমি আপনাদেরকে ইমেল করে দিব, যদি আমার কাছে মনে হয় যে এটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর আপনারা ইন্টার ওয়েবসাইটটা একটু দেখবেন এক্সামের আগ পর্যন্ত, যাতে করে নতুন সার্কুলার আমরা যদি কেস দিই সেটা সলভ করতে পারি। নাও আমাদের 2023-এর আরেকটা কোশ্চেন যেটা বলছিলাম যে নেম দ্য অ্যাকাউন্টিং স্টেটমেন্টস দ্যাট নিড টু বি প্রিপেয়ার্ড অ্যাট ইয়ার ইন বাই অ্যান ইন্স্যুরার। Who will sign the accounts in the case of a company incorporated under the Companies Act 1994? Who will sign in that case of an insurer is formed under cooperative society under the Cooperative Societies Act? তাহলে কি কোশ্চেনটাতে কি বলছে, আপনাকে কি কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে অ্যাজ এন ইন্স্যুরার হিসেবে। হু উইল সাইন, যদি কোম্পানি সেক্টর আন্ডারে যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি রেজিস্টার্ড হয়, হু উইল সাইন কে সাইন করবে। হু উইল সাইন ইন দ্য কেস অফ কোম্পানি যারা কর্পোরেট সোসাইটি অ্যাক্টের আন্ডারে কোঅপারেটিভ মানে সমবায় সমিতি হিসেবে যারা ইনকর্পোরেটেড হবে, তাহলে সেখানে কে সাইন করবে। তাহলে আমরা এটা পড়ছি না আজকে। এই যে সেকশন 27 থেকে যেটা আসছিল আমরা বলছিলাম হচ্ছে এভরি ইন্স্যুরার শ্যাল ইন রেসপেক্ট অফ অল ক্লাসেস অফ ইন্স্যুরেন্স বিজনেস তাকে শ্যাল প্রিপেয়ার ফলোইং স্টেটমেন্ট, আপনাকে কি করতে হবে আহ এক আমাকে শিডিউল 1-এ যে প্রেসক্রাইব ফরম্যাট আপনাকে ব্যালেন্স শিট প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং রেভিনিউ অ্যাকাউন্ট এবং আপনার ম্যানেজমেন্টে যারা আছে তার একটা স্টেটমেন্ট এভরি ইয়ারে কি করতে হবে প্রিপেয়ার করতে হবে। তাহলে সেখানে সাইন করবে কে, বলছে যে দ্য ব্যালেন্স শিট প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট রেভিনিউ অ্যাকাউন্ট শ্যাল বি সাইন্ড ইফ দ্য ইন্স্যুরার ইজ এ কোম্পানি সেক্টর আন্ডারে হলে বাই দ্য চেয়ারম্যান, টু ডাইরেক্টরস অ্যান্ড সিইও অফ দ্য কোম্পানি, and if the insurer is a cooperative society under Cooperative Societies Act by two of its members, তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে তার মিনিমাম 2জন মেম্বার কি করবেন সাইন করবেন। তাহলে আমাদের এই যে কোশ্চেনটা এটা আমরা সেকশন 27 পড়লে পারবো না। তারপর সারেন্ডার ভ্যালুটা তো আমরা সলভ করছি ডিসেম্বর 2023-তে। আমরা সারেন্ডার ভ্যালু আরেকটা ম্যাথ দেখি। এটা হলো আপনার এপ্রিল 2019-এ আসছে, এটা আপনারা বের করেন যে Mr. X had taken a life insurance policy for 15 years for টাকা 1,50,000। সে 15 বছরের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছে 1,50,000-তে। দ্য প্রিমিয়াম পেয়াবল, সে পার অ্যানামে 12,000 টাকা করে তাকে কি করতে হবে প্রিমিয়াম পরিশোধ করতে হবে। মিস্টার এক্স পেড প্রিমিয়াম ফর 3 years and then stopped। আপনার ধরে নেন যে এই ইনফরমেশন গুলো নাই, ওকে। তাহলে শুধু এইটুকু থাকলে কি আমি আনসার দিতে পারবো, আমি কেসটা সলভ করতে পারবো না। ক্যালকুলেট দ্য সারেন্ডার ভ্যালু অফ দ্য অ্যাবভ পলিসি। আপনার ইন্স্যুরেন্সটা কত বছরের জন্য করছেন 15 ইয়ার্স, সাম ইনস্যুরড কত 1,50,000। আপনাকে প্রিমিয়াম হিসেবে কত টাকা দিতে হবে 12,000 পার অ্যানাম। আপনি প্রিমিয়াম পরিশোধ করছেন 3 ইয়ার্স। তাহলে প্রথম যে কন্ডিশন, আপনি কি সারেন্ডার ভ্যালু পাবেন? জি স্যার, পাওয়া যাবে। ওকে, দেন হচ্ছে ক্যালকুলেট সারেন্ডার ভ্যালু। তাহলে আমার সারেন্ডার ভ্যালু হিসেবে মিস্টার এক্স কে আপনি অ্যাজ এন ইন্স্যুরার কোম্পানি হিসেবে কত টাকা সারেন্ডার ভ্যালু প্রোভাইড করবেন।
আমরা সেকশন 88 এ দেখছি না, প্রথমে কি করি আমরা আপনি জাস্ট কেসটা শুরু করবেন এভাবে যে মিস্টার এক্স কি করছে, সে কমপ্লাইড দ্য কন্ডিশন অফ মিনিমাম যে 2 ইয়ার্স যে কন্ডিশন সেটা সে কমপ্লাই করছে, সো ই আর শি উইল এলিজিবল ফর কি সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালু উইল বি অ্যাকোয়ার্ড, আপনি কিভাবে বের করবেন, যে পরিমাণ টাকা প্রিমিয়াম হিসেবে পরিশোধ করা হয়েছে, প্রিমিয়াম পেড ডিভাইডেড বাই কি প্রিমিয়াম পেয়েবল প্রিমিয়াম পেয়াবল মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লাই হচ্ছে ইনস্যুড অ্যামাউন্ট, এনস্যুড অ্যামাউন্ট সাম ইনস্যুর বলে, আর যে টাকা মানে কত যত টাকা ইন্স্যুরেন্স করছে। 1.5 লাখ টাকা আছে। তাহলে এখানে কত টাকা আসবে, স্যার ক্যালকুলেটর দিয়ে বা মোবাইলে দেখতে পারেন যে আপনাদের প্রিমিয়াম পেইড কি আপনি প্রিমিয়াম পেয়ার দ্বারা ভাগ করেন। স্যার 30,000 টাকা। আর কারো 30,000 টাকা স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা পেলাম 30,000। তাহলে কারো কি ডিফারেন্ট ফিগার আসছে? ওকে, আমরা প্রিমিয়াম পেড কে আমরা প্রিমিয়াম যে টাকা পরিশোধ করতে হবে সেটা দিয়ে ডিভাইড করলাম, মাল্টিপ্লাইড বাই সাম ইনস্যুড। ওকে, হ্যাঁ সাম ইনস্যুড। তাহলে আমরা নেক্সট তাহলে সারেন্ডার ভ্যালু কি আমরা পারবো সবাই? সারেন্ডার ভ্যালু নিয়ে যে ধরনের ম্যাথই আসুক, আশা করি পারবো স্যার। তারপর আরেকটা কোশ্চেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আরেকটা কোশ্চেন হচ্ছে অগস্ট 2022 এবং ডিসেম্বর 2021 দুইটা সেশনে সেম কোশ্চেনটাই সেম কেজই আসছিল। তো কেজের ক্ষেত্রে আমরা প্রথম কি করি, রিকোয়ারমেন্টটা জাস্ট সাজেস্ট whether Stone can accept the offer of the new insurance company in view of the insurance law applicable in Bangladesh. আপনাকে সাজেস্ট করতে বলা হয়েছে whether Stone can accept the offer of the new insurance company. একটা নতুন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা অফার দিয়েছে, সেটা কি স্টোন অ্যাকসেপ্ট করবে কিনা আপনার এক্সপার্ট অপিনিয়ন চাওয়া হয়েছে। Now, Stone Bangladesh Limited is a subsidiary of a global conglomerate, has been operating in Bangladesh as an importer and manufacturer of food products upon maintaining a very high ethical standard followed by the group. For manufacturing operation, Stone imports substantial quantity of raw and packaging materials from abroad, for which it spends millions of taka in marine insurance premium. Currently, Stone takes all insurance service, সে মেরিন বা প্রপার্টি ইন্স্যুরেন্স সে একটা রেপুটেড ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ থেকে নিচ্ছে। রিসেন্টলি স্টোনকে বলছে হ্যাজ বিন অ্যাপ্রোচড বাই অ্যানাদার ইন্স্যুরেন্স কোম্পানি হু ফর দ্য পারপাস অফ প্রকিউরিং দিস লুক্রেটিভ বিজনেস। বলছে যে স্টোনের যেহেতু মেরিন এবং প্রপার্টি ইন্স্যুরেন্স মানে তার ফ্রিকোয়েন্টলি লাগ করে, সে একটা রেপুটেড কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে করতেছে, তার কাছে মানে অন্য আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানি এসে তাকে একটা লুক্রেটিভ বিজনেসটাকে ওপেন করার সে কি করছে, এডিশনাল 35% কমিশন দিচ্ছে সব প্রিমিয়াম কস্ট কনসিডারিং। স্টুন হ্যাজ এ ভেরি লো ক্লেইম হিস্ট্রি ইন দ্য ফার্স্ট। তাহলে তার ক্লেইম হিস্ট্রি গুলো অ্যানালাইসিস করে সে কি করছে, তাকে এডিশনাল আরো 35%, যেহেতু তার ক্লেইম কম, সো তাকে আরো কমিশন একটা লুক্রেটিভ অফার দিয়েছে। তাহলে এটা কি স্টোন অ্যাকসেপ্ট করতে পারবে? আমাকে করতে হচ্ছে অ্যাডভাইস করতে বলা হয়েছে ইন লাইন উইথ ইন্স্যুরেন্স অ্যাক্ট। আমরা কি কেসটা বুঝতে পারছি না আবার পড়বো?
স্যার আবার একটু পড়েন। তা আমি একটু সামারি করে বলি, যে পুরো পেজটা না পড়ে। যে স্টুন বাংলাদেশ লিমিটেড একটা কোম্পানি, ঠিক আছে, সে হচ্ছে খুব হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড সে মেনটেন করে। বলছে তাকে ফ্রিকুয়েন্টলি কি করতে হয়, অ্যাব্রোড থেকে র ম্যাটেরিয়ালস এবং প্যাকেজিং ম্যাটেরিয়ালস তাকে ইম্পোর্ট করতে হয়। তো এখানে ইম্পোর্ট করার সময় তার যে দেখা গেছে সে যে রিস্কটা মেরিন যদি রুটে আনে, সে মেরিন এবং প্রপার্টি অ্যাসেটের জন্য ইন্স্যুরেন্স করছে এবং মেরিন ইন্স্যুরেন্স করছে। এই ইন্স্যুরেন্সটা সে একটা রেপুটেড ইন্স্যুরেন্স কোম্পানি, সে বাংলাদেশে যে প্রথম সারি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে করে সে ইন্স্যুরেন্স গুলো করছে। রিসেন্টলি যেহেতু স্টোন দেখা গেছে একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি, তার ক্লেম হিস্ট্রি খুব লো, সে এই জন্য একটা অ্যানাদার একটা ইন্স্যুরেন্স কোম্পানি তাকে অ্যাপ্রোচ করছে যে তাকে আরো এডিশনাল 35% কমিশন দিবে। ঠিক আছে, তো এই যে লুক্রেটিভ অফারটা, বা ইন্স্যুরেন্স কোম্পানি কি এরকম কোনো অফার দিতে পারবে কি না, আপনাকে স্টোনকে অ্যাডভাইস করতে বলা হয়েছে আপনি এই অফারটা অ্যাকসেপ্ট করবেন কিনা। ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী, বাংলাদেশের জন্য যে ইন্স্যুরেন্স ল অ্যাপ্লিকেবল সে অনুযায়ী আপনি এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারবেন কিনা। জি না স্যার। আচ্ছা, আমরা তো শুধু জি না বা নো বললে তো আনসারটা হবে না, আমাকে গ্রাউন্ড দাঁড় করাইতে হবে, তাইলে আমি আমার যে স্ক্রিপ্ট যিনি রিভিউ করবেন তাকে আমি স্যাটিসফাই করতে পারবো। এখন মনে হয় 25% পর্যন্ত মনে হয় কমিশন দেওয়া যায়। এগ্রিড। আমরা মানে পারবে কে কে আছি, আর পারবে না কে, তার মধ্যে কে কে আছি? পারবে মানে 35 কি দিতে পারবে? জি না, না দিতে স্যার, পারবে পারবেন না। না স্যার। আমাকে ইন্স্যুরেন্স আইন পারবে না, এত কমিশন দিতে পারবে 35%? এমনি আইডিয়ার সিরিয়া আছে, 25% পর্যন্ত দিতে পারে। যারা এটা আসলে রিসেন্টলি যারা ইন প্র্যাকটিসে আসে, রিসেন্টলি কিন্তু ইন্ট্রা মানে কোন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে মানে অন বুক, যেটা আমরা অ্যাকাউন্টস যেটা মেনটেন করি সেখানে কিন্তু কোনো প্রকার ইন্স্যুরেন্স দিতে পারে না। ঠিক আছে, জি স্যার। অন বুক অনেক সময় আমি আমি নিজে আসলে এটা ফেস করছি। আমি এখনকার না, আগে যে কোম্পানিতে ছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনাকে হচ্ছে কিছু কিন্তু আপনাকে ব্যাংকিং চ্যানেলে দিত না। হ্যাঁ, কম্পিটিটিভ ওরা তো মার্কেটে অন্যভাবে নিজেদেরকে দেয়, নিয়ে ওদের যায়। এক্সপেন্ডিচার দেখায় দেখায় ওইভাবে দিয়েও দেয়। হ্যাঁ, আদার ফর্মে দিত, যে টাকাটা আসলে ওই, যেমন আমি আমার আগের কথাই শেয়ার করি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেই দেখা গেছে অনেক জায়গায় যে স্পিড মানি গুলো দিত হতো, আমরা কিন্তু ওই ফান্ড থেকে দিতাম, ইন্স্যুরেন্স ফান্ড থেকে দিতাম। আমরা প্ল্যান্টের ইন্স্যুরেন্স করতাম, প্ল্যান্টের টোটাল ভ্যালু থাকতো অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা, প্রিমিয়াম আসতো বছরে। তো 2 কোটি টাকার মধ্যে সে কিন্তু আমাদেরকে প্রায় অলমোস্ট 20 থেকে 25 লাখ টাকা কিন্তু আমাদেরকে অ্যাজ কমিশন হিসেবে দিত। ওই টাকা আমরা অনেক সময় আমাদের আদার বিভিন্ন ট্যাক্স পারপাসে হোক, বা অনেক সময় গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সিতে ওই বিল কালে পিডিবির বিভিন্ন পারপাসে ওই সময় এক্সপেন্ডিচার গুলো বিয়ার করতে হতো। তো এখানে হচ্ছে আমাদের আইন যেটা সাপোর্ট করে, আমি জাস্ট আমাদের লর ভাষাটা বলি। আপনারা এখান থেকে যে ধরনের কেসই আসুক, আপনারা জাস্ট আমাদের সেকশন 58 থেকে আনসারটা দিবেন। 58টা হচ্ছে যে কোনো ধরনের মানে কমিশন অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে, মানে কমিশন দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন, যেটা আমাকে ইন্স্যুরেন্স অ্যাক্ট আমাকে যেটা বলছে, রেস্ট্রিকশন অন পেমেন্ট অফ বাই ওয়ে কমিশন অর আদারওয়াইজ ফর প্রকিউরিং বিজনেস। এখানে সে প্রকিউর করতেছে না, যেমন হচ্ছে আমি নতুন কোনো বিজনেস নিতে চাচ্ছি, আমার এখন 10টা কাস্টমার আছে, আমার এখন আরো 2টা কাস্টমারকে আমি অ্যাপ্রোচ করলাম যাতে করে আমি কি করতে পারি, আমার বিজনেসটা আরো বাড়াইতে পারি। তো এখানে বলছে নো পার্সন শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে। আপনি পরিশোধ করতে পারবেন না বা কোনো পরিশোধ কন্ট্রাক্টে যেতে পারবেন না। আপনার 35% যেটা বলছেন এটা আসলে এখান থেকে আসছে। আমি যা শুরু থেকে বলি, কি করতে পারবে না সে, শ্যাল পে কন্ট্রাক্ট টু পে ফর সলিসিটিং, মানে সলিসিট মানে প্রকিউর করা, মানে কোনো নতুন বিজনেস সে হান্টিং যেটা, টু এনি পার্সন এক্সেপ্ট অ্যান ইন্স্যুরেন্স এজেন্ট, এমপ্লয়ার অথবা ব্রোকার, তাদেরকে ব্যতীত আপনি কি করতে পারবেন না ওই কোম্পানিকে। এখন আপনি এই কি করলেন, এখানে কোন কোম্পানি বলছিলাম, স্টোন, আপনি স্টোনকে কমিশন দিতে পারবেন না। কমিশন দিতে পারবেন কাকে? আপনার যিনি এজেন্ট
বা ব্রোকার বা এমপ্লয়ার, ওই কোন একটা আপনার যে কর্পোরেট এজেন্ট, হয় কর্পোরেট এজেন্টে তার কোনো এমপ্লয়ার, আপনি তাদেরকে কি করতে পারবেন, প্রত্যেক কোনো বিজনেস হান্টিং বা প্রকিউর করে দিলে আপনি তাকে কমিশন দিতে পারবেন। এজ এ মার্কেটিং অফিসার মতো। হ্যাঁ, অ্যাজ এ মার্কেটিং অফিসার। আর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে কি, আপনি সেই যে পলিসিটা প্রকিউর করবেন, যে বিজনেসটা আপনাকে দিবে, সেই বিজনেসের ফার্স্ট ইয়ার প্রিমিয়ামে 35% পর্যন্ত দিতে পারবেন, সেকেন্ড ইয়ারের যে রিনিউয়াল হবে, রিনিউয়ালে 10%, যে রিনিউয়াল প্রিমিয়ামটা পাবে 10%, এবং সাবসিকুয়েন্ট ইয়ারে 5%। আর বলছে যে যেটা তার মাধ্যমে প্রকিউর হয়নি তাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনো প্রকার কমিশন দেওয়া যাবে না। আচ্ছা, আমরা অনেকের তো গাড়ির ইন্স্যুরেন্স সম্পর্কে তো ধারণা আছে। গাড়িতে যেমন একটা আসলে এনসিবি, এনসিবি মানে কি জানেন? আমরা যখন কোনো একটা অডিট করতে গেলে দেখি না যে ইন্স্যুরেন্সের আহ মানে যে সার্টিফিকেটটা যেটা দেয় ওরা আমাদেরকে, দেওয়ার পর হচ্ছে একটা বেসিক প্রিমিয়াম থাকে, তারপরে কিছু অ্যাক্ট প্রিমিয়াম, এরপরে আপনার একটা প্রিমিয়াম দাঁড় করায়, প্রিমিয়াম দাঁড় করানোর পরে এখান থেকে আপনি করে অ্যাক্ট মানে এনসিবি একটা ভ্যালু বাদ দেয়, বাদ দেওয়ার পরে আর্থকোয়েক বা অনেকের আদার কিছু ইনসিডেন্টাল যে আদার ফর্মে আছে, বা ড্রাইভার প্যাসেঞ্জার হিসেব করে তারা আলাদা করে একটা প্রিমিয়াম ফিক্স করে। ওকে, আমার কাছে এখন প্রেজেন্টলি নাই, আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারতাম যে একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে যে নেট প্রিমিয়াম যেটা বের করে। তা আপনার যদি দেখা গেল যে এই ফার্স্ট ইয়ারে আপনি ইন্স্যুরেন্স করলেন, আপনার 50 লাখ টাকা গাড়ি, 50 লাখ টাকার উপরে আপনার ইন্স্যুরেন্স আসলো 45 বা 50 হাজার টাকা। তো এরপরে আপনার ফার্স্ট ইয়ারে আপনার কোনো ক্লেম হিস্ট্রি ছিল না, মানে আপনার কোনো ইনসিডেন্ট হয় নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আপনি কি করলেন, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কোনো প্রকার ক্লেম করেননি। সেকেন্ড ইয়ারে আপনাকে এনসিবি যেটা মানে নো ক্লেম বোনাস, আপনাকে কিন্তু 50%, অনেকে 30% বা 40% আপনাকে কোম্পানি টু কোম্পানি ভেরি করে আপনাকে কিন্তু অফার করে। সো আপনি 45-এর জায়গায় সেকেন্ড ইয়ারে দেখা গেল আপনার প্রিমিয়াম কস্টিং আসতেছে 25,000 বা 30,000 টাকা, রিনিউয়াল কমিশন যেটা। ওকে। আর এর বাইরে হচ্ছে আপনার অনেকে আর্থকোয়েক বা মানে এগুলো নিতে চায় না, এগুলো নিতে গেলে আপনার প্রিমিয়াম কস্টিংটা কিন্তু আর একটু কমে যায়, লোয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে অ্যাকসেপ্ট আপ স্টোন কি করতে পারবেন না, এই লুক্রেটিভ এটা কি করতে পারবে না, সে অফারটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আমার 58-এ আমাকে সেই রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে। আর এরপর আরেকটা দেখেন, এপ্রিল 2021-এ যেটা আসছে, হোয়াট ডু ইউ মিন বাই সারেন্ডার ভ্যালু লাইফ ইন্স্যুরেন্স। আমরা তো সেকশন 88 থেকে আনসার দিতে পারবো না এটা। আরেকটা কোশ্চেন দেখেন, রিকোয়ারমেন্ট অ্যাডভাইস হুইচ কোম্পানি এবিসি লিমিটেড শুড গো ফর আইডেন্টিফাইং দ্য ইফেক্টিভ প্রিমিয়াম রেট। অ্যাডভাইস করতে বলা হয়েছে হুইচ কোম্পানি, এখানে কোন কোম্পানিতে এবিসি লিমিটেড কোম্পানি কি করবে, সে শুড গো, সে ইফেক্টিভ প্রিমিয়াম রেট বের করে সে কোন কোম্পানিতে, কোন কোম্পানির সাথে সে এঙ্গেজ হবে বা কোন কোম্পানিকে সে কাজটা দিবে। ABC Limited is contemplating to cover its employees under group life insurance scheme. তাহলে সে একটা গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স স্কিম করতে চাচ্ছে। দেখ মানে তারা দুইটা কোটেশন পাইছে, এক কোম্পানি এ এবং কোম্পানি বি থেকে। কোম্পানি এ আমাকে প্রিমিয়াম, গ্রস প্রিমিয়াম হচ্ছে কি কি জিনিস কভার করবে, সে লাইফ ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টাল ডেথ, পার্সিয়াল বা ডিসেবিলিটি কভার করে। মিস্টার এ আমাকে কোট করছে পার 1000-এ 8 টাকা করে প্রিমিয়াম নিবে। আর কোম্পানি বি আমাকে কোট করছে পার 1000-এ 60 টাকা করে আমাকে গ্রস প্রিমিয়াম নিবে। তাহলে আমি যখন মানে সেম বেনিফিট পাবো, আমি অ্যাজ এ কোম্পানি হিসেবে চিন্তা করব কি, আমার কস্টিংটা যে আমাকে কম লোয়ার প্রিমিয়াম নিচ্ছে, আমি তাকে অবশ্যই তার থেকে তার সাথে ইন্স্যুরেন্স করব। এখানে বলছে কোম্পানি এ 8 টাকা দিচ্ছে, কোম্পানি বি 60 টাকা। এরপর বলছে অবভিয়াসলি দ্য পার্সন কোটেড লেস শুড বি সিলেক্টেড। However, CFO wanted to review this based on all other criteria. Other criteria গুলো কি? After the close of every year, বলছে both the companies offered a profit bonus. আপনাকে দুইটা কোম্পানি প্রফিট বোনাস দিবে। মিস্টার মানে কোম্পানি এ দিবে 75% আর কোম্পানি বি দিবে 60% আফটার ডিডাকশন অফ রিটেনশন এক্সপেন্সেস।
তাহলে রিটেনশন এক্সপেন্স বাদ দেওয়ার পরে কোম্পানি এ আপনাকে 75% প্রফিট বোনাস দিবে আর কোম্পানি বি দিবে 60%। রিটেনশন এক্সপেন্স মিস্টার সরি বোথ কোম্পানি এ এবং বি পড়ছে 30%, তার গ্রস প্রিমিয়ামে 30% হচ্ছে রিটেনশন এক্সপেন্স হিসেবে কোট করছে। তাহলে আমি যদি এখানে ইফেক্টিভ প্রিমিয়াম রেট বের করতে চাই, বলছি ইফেক্টিভ প্রিমিয়াম রেট আমাকে এই যে আদার প্যারামিটার যেগুলো আছে সেগুলো কনসিডার করে আমি কোন কোম্পানিকে আমি আমার যে এই যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স আমি স্কিমটা করতে চাচ্ছি কোন কোম্পানির সাথে আমি করব। আপনি কোম্পানি এ ধরলেন, প্রগতি ইন্স্যুরেন্স ধরলেন, বা পাইওনিয়ার ইন্স্যুরেন্স ধরলেন, বা নিটন ইন্স্যুরেন্স ধরলেন, আপনি দুটো কোম্পানি আপনাকে দুটো কোটেশন দিয়েছে, আপনি এখন কোন কোম্পানিতে আপনি আপনার ইন্স্যুরেন্সটা করবেন। আমরা কি কেসটা বুঝতে পারছি? বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমরা প্রথম কি করতে পারি, আপনারা একটা চার্ট দাঁড় করেন। দেন আমি আপনাদের একটা এক্সেল ফাইলে এটা দেখাই। ওকে, আমরা জাস্ট কোম্পানি এ এবং কোম্পানি বি আমরা আলাদা করে জাস্ট দুইটার ইফেক্টিভ প্রিমিয়াম রেট বাইর করবো। আমাদের পারপাসটা হচ্ছে কি, গ্রস প্রিমিয়াম তো আছে, তার পাশাপাশি আমরা যে আদার যে প্যারামিটার গুলো আছে সেগুলো কনসিডার এনে যেটা আমাকে কম প্রিমিয়াম নিবে আমার কাছ থেকে আমি তাকেই কি করব, আমার এই গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের জন্য আমি ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে সিলেক্ট করব। প্রথম গ্রস প্রিমিয়াম আমি বলছি কোম্পানি এ আমার কাছ থেকে নিচ্ছে 8 টাকা পার থাউজেন্ড, আর কোম্পানি বি নিচ্ছে 60 টাকা পার থাউজেন্ড। আপনাদের কি এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে না? একটু জুম করব। দেখা যাচ্ছে স্যার। আমাকে কোম্পানি এ নিচ্ছে 8 টাকা, কোম্পানি বি নিচ্ছে আমার গ্রস প্রিমিয়াম 60 টাকা। দেন আমার প্রথম কথা ছিল কি, আমার এই গ্রস প্রিমিয়ামের উপরে 30%, দুইটা কোম্পানি আমার কাছ থেকে 30% রিটেনশন এক্সপেন্স নিবে। এই রিটেনশন এক্সপেন্স নেওয়ার পরে আফটার আমাকে সে প্রফিট বোনাস দিবে। কোম্পানি এ দিবে 75% আর কোম্পানি বি দিবে 60%। তাহলে আমি প্রথমে গ্রস প্রিমিয়াম থেকে আমার যে রিটেনশন এক্সপেন্স সেটা বের করলাম, যে আমার 8 টাকা পার থাউজেন্ড থেকে আমার কোম্পানি এর জন্য হচ্ছে আমার 30% 2.4 টাকা পার থাউজেন্ড, আর কোম্পানি বির জন্য আমি 30% বের করলাম 60 টাকার উপরে 2.10 পার থাউজেন্ড। এরপর আমার নেট প্রিমিয়াম কত আসতেছে, আমার গ্রস প্রিমিয়াম থেকে আমি রিটেনশন এক্সপেন্স বাদ দিলাম, তারপর আসতেছে আমার 5 টাকা 60 পয়সা পার থাউজেন্ড ফর কোম্পানি এ অ্যান্ড 4 টাকা 90 পয়সা পার থাউজেন্ড ফর কোম্পানি বি। এবার আমাকে কি করতে হবে, কোম্পানি এ হচ্ছে আমাকে 75% প্রফিট বোনাস দিচ্ছে, তাহলে আমার এই যে নেট প্রিমিয়াম রিটেনশন এক্সপেন্স বাদ দেওয়ার পরে তার উপরে আমি 5.6 এর উপরে আমি কি করলাম, 75% প্রফিট বোনাস দিলাম। দেওয়ার পর আমার নেট ইফেক্টিভ প্রিমিয়াম দাঁড়াচ্ছে কোম্পানি এর জন্য 3 টাকা 80 পয়সা আর কোম্পানি বির জন্য 4 টাকা 6 পয়সা। তাহলে কোনটা কম, কোম্পানি এ তে যাব না কোম্পানি বি তে যাব আমরা? আমার কিন্তু গ্রস প্রিমিয়ামে আমার কোম্পানি বি কে ভালো মনে হয়েছিল, যে তারা আমার কাছ থেকে প্রিমিয়াম কস্ট হিসেবে কম নিচ্ছিল। বাট আমি যখন আদার প্যারামিটার যেগুলো নিয়েছি সে অনুযায়ী আমার ইফেক্টিভ প্রিমিয়াম রেট হচ্ছে কোম্পানি এর কম তুলনামূলকভাবে কোম্পানির বি থেকে। ওকে, তাহলে সিএফও যিনি বলছে যে however CFO wanted to review this based on all other criteria, তাহলে আদার যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো অনুযায়ী আমরা দেখলাম কি কোম্পানি এ ইজ বেটার দেন কোম্পানি বি। বি।
So ABC should go for company A for its key group life insurance scheme. বুঝা গেছে? পারা যাবে? জি স্যার স্যার। এখানে রিটেনশন এক্সপেন্স বলতে স্যার কি বোঝাচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে রিটেনশন এক্সপেন্স বলতে হচ্ছে বেসিক্যালি আপনার এই যে গ্রস প্রিমিয়াম আমরা যেটা দিলাম, ঠিক আছে, এর বাইরে আপনার আদার যে মানে ক্লেম হিস্ট্রি হিসেব করলে আর আপনার হচ্ছে যেই মানে আমার হচ্ছে যে টাকাটা কি আমাকে ফার্দার ইয়ারের জন্য মানে আমাদের একটা থাকে না, আমরা মিনিমাম যে লস এটা কোট করি না যে এত পার্সেন্ট আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। জি স্যার। ওইটুকুই আমার হচ্ছে 30% হচ্ছে প্লাস মাইনাস, আমি একটা জাস্ট কোট করলাম যে এত পার্সেন্ট হইতে পারে। তা আমার গ্রস প্রিমিয়ামের এত পার্সেন্ট হচ্ছে আমার রিটেনশন এক্সপেন্স। আর এছাড়া কোম্পানি আলাদা করে তার ইয়ারের উপরে একটা সে প্রফিট বোনাস দিচ্ছে। কোম্পানি এ আমাকে হায়ার দিচ্ছে আর কোম্পানি বি হচ্ছে 60% দিচ্ছে। সো বেসড অন অল আদার ক্রাইটেরিয়া আমি কি করলাম, আমি নেক্সট ইয়ারে আমার কোম্পানির যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স করতে যাচ্ছি, গ্রুপ লাইফের জন্য আমি কোম্পানি বি ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি সিলেক্ট করব বাই কনসিডারিং নেট প্রিমিয়াম কস্ট। আচ্ছা, আমরা ডিসেম্বর 2020-এ এটা তো আমরা সলভ করছি, এটা তো হচ্ছে স্পেশাল অডিটের যেটা ছিল যে আমরা আমাদের যে স্ট্যাটুটরি অডিটর তাকে আমরা স্পেশাল অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবো না সেম পিরিয়ডের জন্য। আর ইড্রাই কি করবে, স্পেশাল অডিটর অ্যাপয়েন্ট করবে এবং সেটা হু পেজ দ্য ফি কনসার্ন ইন্স্যুরেন্স কোম্পানিকে কি করতে হবে, ইড্রা যে ফিটা ডিটারমাইন করবে সেটা তাদেরকে পরিশোধ করতে হবে। ওকে, ডিসেম্বর 2019 আমাদের সর্বশেষ এই সেশনে কোশ্চেনটা আমরা একটু দেখি। এটা আপনার ছোট একটা কেস। আমি কিন্তু ইন্স্যুরেন্স অ্যাক্টে আপনাদেরকে বলবো যে আপনারা আজকে ক্লাসের পরপরই আপনারা ক্লাসটা পড়ে প্লাস হচ্ছে যে সিনপসিস গুলো আমি আপনাদেরকে ইমেল করবো এবং পাস্ট কোশ্চেন যেগুলো এগুলো আপনারা সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন। আমি কিন্তু এই শুরুতেই দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের এপ্রিল সেশন আমরা যখন সেকশন 40 পড়বো সাথে সাথে যদি আমি এই এপ্রিল 24-এর কোশ্চেনটা করে ফেলি, সেকশন 88 এর সময় যদি আমি এই এপ্রিল 24, ডিসেম্বর 23, এপ্রিল 23, তারপরে গিয়ে এপ্রিল 21, দেন জুন 19, যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা জাস্ট যত প্র্যাকটিস করবেন আপনাদের কিন্তু এই জাস্ট মানে স্পেসিফিক কোন যে ধরনের কোশ্চেনই আসো, কোনো জায়গায় সাম ইনসুred ভ্যালু বেশি থাকবে, কোনো জায়গায় দেখা যাবে যে এই যেটাকে আমাকে পেয়াবল সেটা বেশি থাকবে, মানে যে ধরনের কেসই আসুক আপনারা কিন্তু যত প্র্যাকটিস করবেন এটা থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। সো সেকশন পড়বেন সাথে সাথে প্র্যাকটিস এই পাস্ট কোশ্চেন গুলো দেখবেন, দেখবেন যে আপনাদের ফুল আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে, যে ধরনের কেসই আসুক এই রিলিভেন্ট এক্স সেকশন থেকে আপনারা পারবেন। আর আপনারা কনফিডেন্ট থাকতে হবে যে আমরা যেটুক পড়ছি এইটুক থেকে ইনশাল্লাহ আসবে। সো এই কনফিডেন্স নিয়ে আপনারা ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে যে 10% মার্ক থাকে আপনারা সেটা ধরে নেন যে ক্লাস শেষে আপনারা বাসায় পড়লে ইনশাল্লাহ এখান থেকে এই 10% ছুটবে না। 10% আর হচ্ছে এটাকে আমি যেটা সিকিউরিটিজ ল বা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট যেগুলো পড়িয়েছি এগুলো যদি আপনারা ক্লাসের সাথে সাথে আগান, মানে আমরা যতটুকু পড়ছি আশা করি এই সামনের নেক্সট সেশনে এপিয়ার করলে এগুলো থেকে যে ধরনের কেজি আসুক আপনারা দেখবেন যে আপনাদের পড়ার মধ্যে থেকে আসছে। বাট আমার কথা হচ্ছে ধরতে হবে যে আমাকে ওই রিকোয়ারমেন্টটা বেস করে আমাকে আনসার দিতে হবে। ডিসেম্বর 19-এ বলছে ডিসকাস দ্য পাওয়ার অফ দ্য ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইদ্রা টু ইন্সপেক্ট অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন আন্ডার দ্য ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010। তাহলে এটা আমরা পারবো না, এটা তো ডিরেক্ট কোশ্চেন। হুম, সরি আমার একটু ঠান্ডা লাগছে। এখানে হচ্ছে আপনার ইদ্রা টু ইন্সপেক্ট অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন, যেটা আসলে আমাদের সেকশন 49 থেকে আসছিল। যে ইদরা কি করতে পারে, টাইম টু টাইম যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টস রেকর্ড ডকুমেন্ট গুলো বা তার কোনো ব্রাঞ্চের ডকুমেন্ট গুলো সে ইন্সপেকশন করতে পারে। তাকে অবশ্যই কি করতে হবে, আমাকে আহ, যে ফ্যাসিলিটিস তার প্রয়োজন, যে ইনফরমেশন তার প্রয়োজন, যে অ্যাক্সেস তার প্রয়োজন সেগুলো তাকে প্রোভাইড করতে হবে ইন্সপেকশনের জন্য।
তারপরে বলা আছে যে যদি এটা মনে করে যে সে লিখিত রিটেন নোটিশ দিয়ে আমার যে ডাইরেক্টর অফিসার মানে কোনো ইনফরমেশন প্রোভাইড করার জন্য বা ডিরেক্ট এপিআর কোনো ইস্যুস থাকলে যেটা নিয়ে যদি তাকে ফিজিক্যালি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় সে চাইলে ডিসকাস করতে পারবে। আর যদি কেউ সেই কোঅপারেশন করতে সে যদি রিফিউজ করে বা তাকে যেই কোন ডিরেকশনটা দিল সেটা যদি সে ফেলস টু কমপ্লাই কমপ্লাই করতে ফেলিওর হয়, সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা ফাইন এবং কন্টিনিউইং হলে 5,000 টাকা ফাইন কি করতে পারে, ইম্পোজ করতে পারে এভরিডের জন্য। তো তাহলে আমাদের এই যে এই, মানে যে বেসিক কোশ্চেনটা যে আমাদের ডিসকাস দ্য পাওয়ার অফ দ্য আইডিয়া টু ইন্সপেক্ট অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন, আমরা এটা সেকশন 49 থেকে দিতে পারবো। দেন হচ্ছে আরেকটা জিনিস বলছে প্রিমিয়াম ডিটারমিনেশন এবং কালেকশন অফ প্রিমিয়াম, সেক্ষেত্রে আমাদের কি কি রেস্ট্রিকশন রুলস আছে এটাও কিন্তু আমরা পড়ছি। এটা হচ্ছে আমাদের সেকশন 17 এবং 18 থেকে আসছে। সেকশন 17 বলছে ডিটারমিনেশন অফ প্রিমিয়াম রেট ফর নন লাইফ ইন্স্যুরেন্স, আর 16 ছিল হচ্ছে ফর লাইফ ইন্স্যুরেন্স। তাইলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম রেট কিভাবে ডিটারমাইন করে, আমরা বলছি যে লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম রেট বেনিফিট টার্মস এন্ড কন্ডিশনস যেগুলো আমরা ইন্স্যুরেন্স কোম্পানি যখন অফার করে বলছি যার কাছে, সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় তাহলে সেটা মডিফাই করতে হবে। নো ইন্স্যুরার শ্যাল ইস্যু এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাকচুয়ারি দ্বারা সার্টিফিকেশন না হবে। নতুন কোনো স্কিম নিতে গেলে তাকে 30 days আগে নোটিফাই করতে হবে। তারপর ফাইন নিয়ে আমরা কথা বলছি। দেন হচ্ছে আপনি ম্যাক্সিমাম প্রিমিয়াম রেট হিসেবে যে ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট বা কমিশন রেট যেটা নিবেন এই অবশ্যই সেটা ইদ্রা প্রেসক্রাইব করতে হবে। ইদ্রা যেটা ডিটারমাইন করে দিবে তার মধ্যে থেকে আমাকে প্রিমিয়াম রেটটা ডিটারমাইন করতে হবে। এরপর হচ্ছে যদি দেখা গেল যে কোনো স্কিম যেটা ইদ্রার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় তাহলে ইদ্রা সেটা প্রহিবিশন, আপনি চাইলেই সেটা মার্কেটিং করতে পারবেন না, ইদ্রা রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারে, অথবা আপনি ইদ্রা অ্যামেন্ডমেন্টের ডিরেকশন দিতে পারে। আর নন লাইফের ক্ষেত্রে বলছি সিআরসি কমিটি, যেটা ইদ্রা কি করবে, মে কনস্টিটিউট এ সিআরসি টু ডিটারমাইন দ্য প্রিমিয়াম রেট, এবং সমস্ত নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সেটা শ্যাল হ্যাভ টু বাউন্ড টু কমপ্লাই উইথ সাচ রেট। ইদ্রার চেয়ারম্যান হবে সিআরসি কমিটির চেয়ারম্যান, এবং যে সিআরসি কমিটি তাদের যে পাওয়ার ফাংশন এবং ম্যানেজমেন্ট কিভাবে অপারেশনটা হবে সবকিছুই ইদ্রাই ডিটারমাইন করে দিবে। তাহলে আমার যে কালেকশন এবং ডিটারমিনেশন অফ প্রিমিয়াম যেটা আমাদের কোন সেশনে আসছিল, ডিসেম্বর 19-এ আসছিল। তাহলে এই যে রিলেটেড যদি ডিরেক্ট কোশ্চেন বা কোনো কেসও থাকে আপনারা এই সেকশনটা পড়ে পাশাপাশি প্র্যাকটিস করবেন, আশা করি এখান থেকে আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এনি মোর কোশ্চেন? আমাদের আগের সেশন গুলো হোক বা আজকের ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে যদি আহ কারো কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা আপনারা এখন যদি কোনো ইস্যু যেটা থাকে যে আপনার কনফিউশন আছে, ইউ ক্যান ফ্র্যাঙ্কলি টু শেয়ার। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর, বলেন। স্যার ওই যে আপনার প্রত্যেকটা ক্লাসের যে স্টাডি মেটেরিয়াল গুলো আছে আর কি, এখন স্যার ক্লাস নেওয়ার পরে ঠিক আছে স্যার বুঝতেছি, এখন স্যার এগুলো স্টাডি মেটেরিয়াল গুলো যে পরিমাণ স্যার পাচ্ছি আর কি আপনার ক্লাসে, তো হুম এইগুলো হুম তো স্যার মানে অন টাইমে আসলে শেষ করতে পারতেছি না যে সময়টা পাই, মানে হুম। হিউজ যে স্টাডি মেটেরিয়াল গুলো আছে যেগুলো স্যার অনেকগুলো পেজের, এগুলো স্যার পড়তে গেলে তো অনেক সময় চলে যায়। ধরেন ছোটগুলো স্যার ওকে ইজি কাভার 5-7 পেজ, অনেকটা স্যার 43 পেজ 46 পেজ আছে। তো হুম এই হুম। ক্ষেত্রে স্যার একটু গাইডলাইনটা যদি একটু দিতেন যে হ্যাঁ আপনারা এইভাবে পড়েন তাহলে সময়টা কম লাগবে আর আপনার টার্গেটটা ফিল আপ হবে, একটু স্যার যদি বলতেন এইভাবে। হ্যাঁ, শিওর। এখানে বেসিক্যালি হচ্ছে আপনারা ওই টাইম ম্যানেজমেন্টটা করতে হবে রেগুলারলি। আপনারা যদি স্যার এই আরেকটু বলি, যেহেতু স্যার আমরা তো স্যার আমি তো আর আর্টিকেল স্টুডেন্ট নই, জব পাশাপাশি জবটা করি, সো দ্যাটস ওয়াই আর কি স্যার ওরকম তো অ্যাভেলেবেল সময়টা স্যার নাই। হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে ওই ক্ষেত্রেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট আমি যেটা বলতেছি বারবার, আপনারা হুম পার ডে আপনারা ফ্রাইডে স্যাটারডে যাদের অফ আপনাদের একটা প্ল্যান থাকতে হবে, কোর্স রুটিন থাকতে হবে যে আপনারা
যেমন আমি যেদিন যে একটা পড়লাম, আপনারা বলতে পারেন যে এখানে আমি যে সেকশনটা পড়বো, সেকশনটা পড়ে আমি একটা 2-4টা পাস্ট কোশ্চেন প্র্যাকটিস করলাম, আবার পরবর্তীতে রিপিটেডের সময় আরো কয়েকটা সেশন পড়লাম। তো so এখানে মানে টাইম ম্যানেজমেন্টের বিষয় ইম্পর্টেন্টটা হচ্ছে আপনার মূলত আপনারা এই যে জুন বা নেক্সট যে সেশনে আপনারা কয়টা এক্সাম দিবেন, যার যার নিজস্ব প্ল্যান আছে নিশ্চয়ই। তো যেইভাবে নিবেন সাবজেক্ট ওয়াইজ সেগ্রিগেট করে ফেলেন। ওকে, আর হচ্ছে আমি যেগুলো পড়াচ্ছি এখানে যেটা 47 পেজ, বা আমি কিন্তু মানে ক্লাসে কিন্তু অনেক সময় দেখা গেছে যেগুলো ইরিভিলেন্ট সেকশন কিন্তু অনেক বড়, বাট আমি রাইট। বেসিক কথাগুলো বলে কিন্তু আমি ক্লাসে আর কিছু ডিটেইলে যাচ্ছি না আপনাদের সুবিধার জন্যই। কারণ আমি যদি অনেকগুলো সেকশনের ভিতরে সাব কথা অনেক অনেক থাকে, সেগুলো যদি ডিটেইলি আপনি বলতে যাই তাহলে দেখা গেছে আপনাদের ওই সেকশনের যে বেসিক যে মেসেজটা যেটা আমার জানা দরকার ওই জিনিসটা কিন্তু আমি মিস করে যাব। আপনারা ওই সব সেকশন টাচ করতে হবে। মানে আমি ওটাতে টাচ করবেন না, কারণ দরকার কোন সেকশন থেকে কেস আসে আমি তো ডিরেক্টলি আপনাদের বলতে পারবো না যে এই সেকশন থেকে বা এই সেকশন থেকে আসবে। তো আপনাদের হচ্ছে সবগুলো সেকশনে টাচ করতে হবে, বাট বেসিক জিনিসটা জানতে হবে সেকশনের অ্যাকচুয়াল মেসেজটা কি। হ্যাঁ স্যার, একটু ভয় পাচ্ছি হচ্ছে স্যার, ওই যে ওই বড় শিট গুলা বা স্টাডি মেটেরিয়াল গুলো যদি স্কিপ করি এবং ফাইনালে যদি যেটা পরীক্ষায় যে প্রবলেম ফেস করি, মানে এই একটা বিষয়ে একটু স্যার কাজ করতেছে আর কি, যে স্কিপ করব কিছু নাকি পুরোটাই এ টু জেড পড়ে যাবে। না মানে আপনি জাস্ট হলো যেমন এই লিস্টিং রেগুলেশন বলে এটা 40-45 পেজ, বা আমি যে কর্পোরেট গভর্নেন্স কোড দিয়েছি সেটাও প্রায় 10-12 পেজ। তা আপনি এখানে কোনোটা পয়েন্ট কিন্তু বাদ দেওয়ার অপশন নেই যে আপনি লিস্টিং রেগুলেশনের এই 20টা রেগুলেশন পড়লেন, বাকি 10-12টা পড়লেন না। তো কোশ্চেন তো আপনার বাকি 10-12 থেকে আসতে পারে। তো আপনি হচ্ছে জাস্ট বেসিক মেসেজটা সবার কাছ থেকে নেবেন, সব সেকশন থেকে। ওকে, ওকে স্যার, ঠিক আছে। ব্যাংকিং একটা বেসিক মেসেজটা নেবেন যে আমার এই সেকশনের রিকোয়ারমেন্ট। যেমন আজকে ইন্স্যুরেন্স একটা আমরা কয়টা সেকশন পড়ছি, বেশি পড়ে নাই তো। 88 হচ্ছে টোটাল সেকশন, তার মধ্যে মনে হয় আমরা হাইয়েস্ট অথচ 30 থেকে 35টা সেকশন পড়ছি। তা আমরা প্রত্যেকটা সেকশনের যে বেসিক যে মেসেজটা সেটা যদি আমরা নেই, আশা করি মানে এখান থেকে যে কেজি আসুক বা পাস্ট কোশ্চেন গুলো যদি আমরা দেখি, আপনাদের কিন্তু পাস্ট কোশ্চেনে বেশি প্রায়োরিটি দিন। আমার সাজেশন হচ্ছে একটু মানে শর্টলি যদি আপনারা মানে এই কি বলে সে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাক্টের অনুযায়ী যদি আপনি শর্টলি আহ এক্সামে বসার মতো করে নিজেকে প্রিপেয়ার্ড হিসেবে নিতে চান, তাহলে পাস্ট কোশ্চেন গুলো প্র্যাকটিস যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স লেভেলটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা গেল যে আপনি পরীক্ষার হলে আপনার কিন্তু কোশ্চেন আপনি যেটা পড়ছেন এখান থেকে আসছে, কিন্তু আপনার মাঝে মানে ওই কনফিডেন্সটা থাকতে হবে যে এটা আমি কি পড়ছি এবং এটা থেকে আমি আনসার দিতে পারবো। Okay, মানে সবসময় মনে রাখবেন যে আমি যেটা পড়ছি সেখান থেকে আসছে। ওকে, এটা হলো বেসিক। ওকে স্যার। স্যার সেকশন ওয়াইজ যেমন অনেকগুলো তো এখানে ডিটেলস ডেসক্রিপশন থাকে, মূল পয়েন্ট গুলো নিয়ে যদি আমরা, যেমনটা স্যার অডিটে এক্সটার্নাল অডিটে যেমন সময় চেক লিস্ট করে ফেলছি, তো সেকশন গুলো তো স্যার এখানে আমরা মুখস্থ রাখতেই হবে। আমি যদি এখান থেকে চেক লিস্ট করে ফেলি তাহলে তো আমার কাছে মনে হয় স্যার এটা ইজিলি মাথায় থাকবে আর কি, বা রিভিশনও কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন এখানে এই যখন আমি স্টাডি ম্যাটেরিয়াল গুলো দেবো, আপনারা যখন প্রিন্ট নিবেন, প্রিন্ট নেওয়ার পরে আপনারা প্রত্যেকটা সেকশনের উপরেই দরকার পড়ে শুধু বাংলায় হোক হুম। একদম বেসিক জিনিসটা আপনার লিখে রাখেন যে রাইট সেকশন স্যার। কি বুঝাইছে, মানে কি ম্যাথটা এই সেকশন থেকে আসছে। তো আপনারা এটা বাংলা দৈর্ঘ্যের সাথে লিখে রাখেন। লিখে রেখে এবং এটা সেকশনের পাশাপাশি আমি যে পাঁচ কোশ্চেনে লিখে দিলাম যে অমুক সেশনে আসছে, তাহলে আপনার দরকার ওখানে লিখে রাখেন যে ডিসেম্বর 19-এ আমার এই সেকশন থেকে কোশ্চেন আসছে, তারপর এপ্রিল 24-এ এই কোশ্চেন আসছে। আপনারা লিখে রাখলে সাথে সাথে এক্সামের আগেও আপনারা রিভিউ করতে পারেন, বা এখন যে পড়তেছেন বা এক্সামের এই ফাইনালি যখন আপনারা মানে অনেকেই যে যারা ফার্মে আছেন, তো এক্সামের আগে যে ছুটিটা পান ওই সময় আপনারা এগুলো দেখতে পারেন। যারা জবে আছেন তারা মানে মেন জাস্ট টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে হবে। আর তাদেরকে তো আর 1 মাস বা 15-20 দিন ছুটি পাবেন না, তারা তো রাইট। এক্সামে বা হয়তো ম্যাক্সিমাম 7 ছুটি পাবেন। সামহাও আপনাদেরকে কিন্তু ফ্রাইডে স্যাটারডে গুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, ইভিনিং টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর স্যার আপনার স্টাডি মেটেরিয়াল গুলো স্যার অনেকটা মানে কি বলবো, অর্গানাইজড বা কনস্ট্রাকটিভ স্যার, ইফেক্টিভ আর কি, গোছানো আছে স্যার, আমাদের জন্য হেল্পফুল স্যার। হ্যাঁ, আমি ট্রাই করি অলওয়েজ স্টুডেন্ট ফ্রেন্ডলি লেকচার বা সিনপসিস হ্যাঁ। গুলো করতে।
আর এগুলো আসলে মানে এক্সাম প্লাস হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, যারা লিস্টেড কোম্পানি বলেন বা কোনো ইন্স্যুরেন্স বা কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে জব করেন, সবার জন্য প্র্যাকটিক্যালিও কাজে লাগে, মানে জাস্ট বোথ ওয়ে আমি চিন্তা করি। দ্যাটস ওয়াই মানে আমাদের যেমন আপ টু ডেট যেই, যেহেতু আমি নিজেও ব্যাংক এফআই বা এই লিস্টেডের সাথে জড়িত ছিলাম, সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আপনাদের জন্য ইফেক্টিভ হবে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি এগুলা আপ টু ডেট রাখার জন্য। ওকে, এনিওয়ে তাহলে থ্যাংকস ফর জয়েনিং দ্য ক্লাস। আমরা তাহলে শেষ করি। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।